আমার হোম ডিস্ট্রিক্ট হলো নোয়াখালী। আমি কুমিল্লাতে ছিলাম দীর্ঘদিন এবং কুমিল্লাতে জব ও ব্যবসা বাণিজ্য ছিল। আমার সাথে যা ঘটেছে তা হলো আজ থেকে বেশ কয়েক বছর আগে, প্রায় দীর্ঘ 5 বছর আগের কথা। মাঝে মাঝেই কুমিল্লার পদুয়ার বাজারে বিশ্ব রোডের নূরজাহান হোটেলে নাস্তা করতে আসতাম। ওই দিন রাতে যখন বন্ধু বান্ধব সহ আড্ডা দিলাম, তখন হঠাৎ করে বাড়ির কথা খুব মনে পড়ল। তখন বাজে রাত প্রায় 12টা। ওইখানে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম পদুয়ার বাজার বিশ্ব রোডে। দুর্ভাগ্যবশত গাড়ি পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স আসলো ঢাকার দিক থেকে। সিগন্যাল দিলাম, উনি দাঁড়ালো। বললাম, আমি সোনাইমুড়ি যাব, আমাকে কি নেওয়া যাবে? ড্রাইভার হেসে বলল, অবশ্যই নেওয়া যাবে। তখন গাড়িতে উঠলাম, কিন্তু গাড়ির পেছনে কি তা আমি ড্রাইভারকে জিজ্ঞেস করি নাই। উনিও আমাকে কিছু বলে নাই। যাই হোক, ওনার সাথে আমি রওনা দিলাম। প্রায় 40 মিনিট চলার পর তখন বাজে রাত 12:45। আমি এলাকায় নেমে গেলাম। সেখান থেকে আমি আমার বাড়িতে যাব এবং ওই বাজারে নামলাম। তখন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কত টাকা ভাড়া দিব? ড্রাইভার বলল, আমার কোনো ভাড়া ভাড়া লাগবে না। ঠিক আছে। আমি বললাম, কেন? ড্রাইভার বলল, আপনি যখন আমার সাথে আসছেন আমার মনোবল অনেক বেড়ে গেছিল। আমি ভাড়া দিতে চাই, কিন্তু ড্রাইভার ভাড়া নিবেই না। বললাম, কত টাকা দিব? ড্রাইভার, আরে ভাই না, টাকা লাগবে না। আপনি যখন আমার সাথে ছিলেন আমার অনেক মনোবল বেড়ে গেছেন, এখন আপনি নেমে গেলেন, আমার খারাপ লাগছে। আমি বললাম, কেন ভাই? উনি বললেন, আমি ঢাকা থেকে আসছি, গাড়িতে লাশ, একা একা ভালো লাগছিল না, আপনাকে পেয়ে বেশ ভালো লাগলো। তখন আমি খুব থমকে গেলাম। পরে চিন্তা করলাম, সবাইকে তো একদিন মরতে হবে, এখানে থমকে যাওয়ার কিছু নাই। এখন ঘড়িতে প্রায় 1:45 বাজে কিংবা 1টা বাজে। এখানে কোনো গাড়ি পাচ্ছি না। এখান থেকে আমাদের বাড়ি দীর্ঘ 5 কিলোমিটার। অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে যেখানে মানুষ দিনের বেলা হাঁটতেও ভয় পায়। যাই হোক, দাঁড়িয়ে আছি কোনো রিক্সা পাই কিনা। হঠাৎ করে একটা লোক আসলো, বলে, ভাই আপনি কোথায় যাবেন? আমি বললাম, আমি আমার গ্রামের বাড়ি যাবো, সাহারপাড়া। তো উনি বললেন, ভাই আপনাদের এলাকার কিছু লোক এখানে কাজ করে, ওদের দোকান বন্ধ করতে লেট হয়েছে, ওরাও রওনা দিয়েছে একটু আগে। আমার মনে হয় আপনি একটু জোরে হেঁটে গেলে ওনাদের পাবেন। আমি বললাম, ভাই শিওর? বলে, হ্যাঁ শিওর। আপনি এখানে অপেক্ষা করেন না, অনেক রাত হয়েছে, আপনি গাড়ি পাবেন না। আমি হোটেল থেকে আসতে কিছু খাবার নিয়ে আসছিলাম বাড়ির জন্য, কেক, বিস্কিট আর অন্যান্য জিনিস হাতে ছিল। তখন আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, কাউকে পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পেলাম তাদেরকে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় যাচ্ছেন? বললো, ভাই সামনে আমাদের বাড়ি। আমি বললাম, আচ্ছা। তাদের সাথে হাঁটছি। তাদের বাড়ির সামনে আসতে তারা বলে, ভাই আমাদের একটু বাড়ির রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন না, আমরা ভয় পাচ্ছি, দিয়ে আসবেন? বললাম, ভাই আমি তো অনেক দূরে যাব, আপনারা 2 জন মানুষ আছেন, আমাকে কিছু দূরে এগিয়ে দিলে আমার একটু উপকার হবে। ওনারা বলেন, এদিক দিয়ে দিনেই মানুষ হাঁটে না, এখন তো রাত, আপনাকে দেখে আমাদের সাহস হলো, আমরা আমাদের বাড়ি যাই, আপনি আপনার রাস্তাতে যান, আমরা যেতে পারবো না। তো আমি হেঁটে চলেছি আর খুব ভয় পাচ্ছিলাম। আল্লাহকে স্মরণ করছি, ভাবছিলাম, আল্লাহ এই মুহূর্তে কিভাবে বাড়ি যাব। রাস্তার পাশে এদিক সেদিক তাকাই, চারদিক শুধু কুয়াশা আর কুয়াশা, কোনো মানুষ দেখা যাচ্ছে না। রাত তখন বাজে 1:35। হাঁটছি, দেখলাম রাস্তার পাশে পুরাতন 2টা বাড়ি, 1 কিলোমিটার এরিয়ার মধ্যে কেউ বসবাস করে না, একটা প্রাচীন কালের বাড়ি। ওই দিক দিয়ে যখন যাচ্ছি তখন আমার মনে হচ্ছিল আমি অনেক হাঁটছি, কিন্তু আমার রাস্তা এগোচ্ছে না। নিচের দিকে তাকিয়ে দেখি আমি ভাসমান, মাটি থেকে প্রায় 5-6 হাত উপরে। আমি সামনের দিকে আগাতে পারছিলাম না, ভয় পাচ্ছি মারাত্মক। প্রচন্ড বাতাসের শব্দ চারিদিকে। আমি স্পষ্ট আল্লাহকে ডাকছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। এখন কি করব, আল্লাহকে স্মরণ করেই যাচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি উপর থেকে নিচে পড়ে গেলাম। বুঝতে পারলাম পা মাটিতে লেগেছে, কিন্তু কিভাবে পড়লাম তা আমি বুঝতে পারছি না। চারদিক প্রচুর শব্দ, গাছপালা সব মাটির দিকে নেমে যাচ্ছে। আবার যখন পা সামনে বাড়াই তখন গাছপালাগুলো আবার উপরের দিকে উঠে যাচ্ছে। চিন্তা করলাম, কি হচ্ছে আমার সাথে? হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি বেশি দূর আগাতে পারছি না। প্রায় আধা ঘন্টায় আমার মনে হয় মাত্র 15 থেকে 20 হাত সামনে যেতে পেরেছি। এরপর আরো অনেক সামনে আসলাম। এখানে সব জায়গা, সব ফাঁকা জায়গা, কোনো ঘর বাড়ি নেই। আসলাম আমাদের গ্রামের ঠিক 3 রাস্তার মোড়। এখানে অনেক বাঁশঝাড় আছে। এসে দেখি বাঁশ বা গাছ সবগুলো রাস্তার মধ্যে পড়ে আছে। কিভাবে যাব আমি?
চিন্তা করছি আর আল্লাহকে ডাকছি। বাঁশ গাছগুলো হঠাৎ করে উপরের দিকে ওঠা শুরু করলো। চিন্তা করলাম এখন যা হওয়ার হবে, আমার পাশে তো কেউ নেই, কি করব? সামনে আগাই। এখন হাঁটছি, সামনে এক পা দিচ্ছি, বাঁশ গাছগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। যাই হোক, গ্রামের রাস্তার প্রায় কাছাকাছি চলে আসলাম। তখন বাজে 2:45। আমার মোবাইল সাথে ছিল কিন্তু চার্জ ছিল না। মোবাইলটা অনেক কষ্ট করে অন করলাম। অনেক ভয় পাচ্ছিলাম, কোনো মানুষ নেই, কিভাবে যাব? আরো প্রায় 1 কিলো রাস্তা হাঁটতে হবে। চারিদিকে গাছপালা ঝিমঝিম শব্দ করছে। কি করব কি করব? আল্লাহকে ডাকছি, আর ছাড়া কোনো কিছু করার নাই। হঠাৎ করে একজন মানুষ আসলো। চারদিক কারো আসার কোনো শব্দ পেলাম না। এই মানুষটা হঠাৎ করে কোত্থেকে আসলো? কেউ আসলে তো শব্দ থাকবে, আসার কোনো শব্দই নেই। আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনি এখানে? উনি বলে, বাবা তুমি আমাকে চিনছো? আমি বলি, না, আপনাকে তো আমি চিনি নাই। আমার শরীর তখন থর 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 করে কাঁপছে। মুখ দিয়ে যে আমি কাকা বলেছি, মনে হয় কয়েকবার বলার পর এই একবার কথা বের হয়েছে। কাকা বলে, তুমি কি আমাকে চিনতে পারতেছো? আমি বললাম, না কাকা, আমি বাড়িতে যাব। এখান থেকে তাকালে বেশি দূরে না, মাঝখানে একটা দিঘি আছে, এখন দিঘিটা শুকনা। এখান দিয়ে যে যাব আমি এই সাহস করতে পারছি না, কারণ দিঘিটা ভালো না, এখানে অনেক সমস্যা হয়েছে, এগুলো মনে পড়ছিল। কাকা যখন বলছে তুমি আমাকে চিনছো, তখন আমার ভেতর ভয় ঢুকে গেছে। কাকা তার মতো হাঁটছে, আমি যে এখান দিয়ে যাব, কিভাবে যাব, খুব চিন্তিত। যাই হোক, যেতে তো আমাকে হবেই, এখানে তো অবস্থান করা যাবে না। তখন দিঘির মাঝখানে যখন আমি চলে যাই, মাঝামাঝি দেখছি বিজলি চমকাচ্ছে। বিজলি চমকায় আকাশে, কিন্তু এমন ভাবে বিজলি চমকাচ্ছে, মানে মাটির থেকে উপরের দিকে বিজলি গেল। চমকাল মানে যে স্পার্কটা হয়েছে সে মাটি থেকে উপরের দিকে গেছে। ভয় পেয়ে থমকে গেলাম। অনেক কষ্টে বাড়ির দিকে রওনা হলাম। বাঁচার চেষ্টা করব, বাঁচতে তো হবেই। যা হবার হয়ে গেছে, যা হওয়ার হচ্ছে, আল্লাহকে ডাকছি। অবশেষে বাড়িতে উঠে গেলাম। বাড়িতে গিয়ে ডাক দিলাম, অনেকক্ষণ পর দরজা খুললো। আব্বাকে ডাকলাম, চিল্লাচিল্লি করছে, এত রাতে কেন আসলাম? কাউকে কিছু না বলে শুয়ে পড়লাম। আমি আমার রুমে আর গেলাম না, সামনের রুমে শুয়ে পড়লাম। তারপর দেখলাম চারিদিকে শুধু টিনের মধ্যে আওয়াজ হচ্ছে। হায় হায়, কি হচ্ছে আমার সাথে? রাতটা এভাবেই কাটলো। সকাল হলো, মা বললো, তুই কখন আসছিস? আমি বললাম, আব্বাকে জিজ্ঞেস করো। তোর বাপ তো ঘুমিয়েছিল। মানে কি? তাহলে দরজা খুললো কে? আম্মা বলেন, আমি জানবো কিভাবে দরজা খুলছে কে? আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি রাতে দরজা খুলেছিলেন আমার জন্য? বলে, না, তুই কখন আসলি? খুব চিন্তিত হয়ে গেলাম। এইটাকে নিয়ে চিন্তা করছি, কি হলো, কিভাবে হলো। তারপর থেকে আমি যখন গাড়িতে উঠি, আমার মনে হয় গাড়িগুলো উল্টে যাচ্ছে। এইভাবেই অনেকদিন গেছে আমার সাথে। খুব কষ্ট হতো গাড়িতে উঠতে। আমি মার্কেটিং এর জব করতাম, সবসময় গাড়িতে উঠতে হতো আমাকে। অনেকদিন পর একজন হুজুরের কাছে গেলাম, বললাম, আমার তো এই সমস্যা হচ্ছে। উনি বলে, বাবা কি হয়েছিল আমাকে একটু বলো তো। বললাম, আমার সাথে এই ঘটেছিল। তারপর তিনি বলেন, তুমি কি গাড়ি দিয়ে আসছিলে? আমি বললাম, হ্যাঁ। তোমার হাতে খাবারের কিছু ছিল? বললাম, হ্যাঁ। তোমাকে রাস্তায় কেউ কিছু বলেছে? আমার সাথে ঘটে যাওয়া সব কিছু উনি বলছে, আর আমি শুনছি, আমার কিছু বলার লাগছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওখানে গাড়িতে উঠছি, আমাকে একটা লোক লোকেশন দিয়েছে, আমার সাথে কি ঘটে গেছে ও সব কিছু উনি বলছেন। তখন তিনি বলে, তুমি যখন হেঁটে আসছিলে হাতে সিগারেট ছিল? ওই সিগারেট যখন ফালাইছো রাস্তার পাশে তারা বসেছিল। আসলে তুমি তো তাদেরকে দেখো না, আর তারা তোমাকে দেখে, কিন্তু তারা মনে করেছে তুমি ইচ্ছা করে তাদের আগে ফেলেছ। তখন তারা তোমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। তোমাকে মেরেই ফেলতো। আকাশ পথে কিছু ভালো জিন যাচ্ছিল, তাদের হঠাৎ করে তোমার উপরে চোখ পড়েছে যে ছেলেটা বিপদে আছে। আমাদের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে না, তোমার মধ্যেও তাদের মধ্যে তেমন ভালো মন্দ জিন আছে। এখন ওই খারাপ জিনগুলো যেহেতু মনে করেছে তুমি ইচ্ছা করে আগুনটা ফেলেছ তাদের গায়ে, তাই সেই জন্য তোমাকে তারা মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, কারণ তারা ভালো না। বদ জিনদের আড্ডা ওই জায়গায় বেশি। যাই হোক, আকাশ পথের জিনগুলো তোমাকে দেখে বাঁচাতে বদ জিনগুলোর সাথে বেশ ফাইট করেছে। এই কারণে গাছপালাগুলো দেখেছিলেন এদিক সেদিক দুলছিল, তারা তোমাকে বাড়িতে এনে দিয়েছে, এবং ভালো জিনগুলো তোমাকে দরজা খুলে দিয়েছে। তুমি তোমার আব্বাকে অনেক ডাকে ডেকেছ, তোমার আব্বা শুনেছে, কিন্তু গভীর রাত ভেবে অনেকে ঘুম পায়, তোমার আব্বা কিন্তু ঘুম ভাঙে নাই। আর তোমার আব্বার বেশ ধরে দরজা তারা খুলে দিয়েছে। খারাপ জিনগুলো চাইছে আরো ক্ষতি করতে,
ভালো জিনিসগুলো চেয়েছে, তুমি ঘরের ভেতরে ঢোকো, তাই টিনের মধ্যে অনেক আওয়াজ পেয়েছো। জীবনে অনেক কিছুই ঘটে বাবা। আমার যখন মনে হয় সেই রাতের কথা, আমি থরথর করে এখনো কাঁপি। আর যারা আমাকে সাহায্য করেছে তাদের সাথে এখনো আমার মাঝে মাঝে দেখা হয়, তবে তারা তাদের অরিজিনাল রূপ নিয়ে দেখা করে না। একবার করেছিল যখন তাদের আসল রূপে আমার সাথে দেখা করেছিল। আমি দেখে প্রায় আমার 1 মাস অব্দি জ্বর ছিল, আমার অবস্থা খুব খারাপ ছিল। এখন তারা আমার সাথে দেখা করে, মাঝে মাঝে মানুষ রূপে দেখা করে। আমার সাথে যদি কেউ থাকে তার উপর ভর করে আমার সাথে কথা বলে। সেই দিনের স্মৃতিগুলো আমার আজও মনে পড়ে। আসলে মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ থেকে কোনো না কোনো ভাবে উদ্ধার করবে যদি সে আমলদার হয়। সেদিনের বাস্তবতা আমি আজও ভুলতে পারি না। এই হলো আমার জীবনে ঘটে যাওয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ধন্যবাদ সিয়াম ভাই আপনার ঘটনা এবং আপনার কালেক্টেড ঘটনার জন্য। আমরা আর দেরি না করে আমাদের পরবর্তী ঘটনায় যাব। যিনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন তার ব্যাপারে ঘটনার কথা বলার আগে বলতে চাই যে আমি আসলে একটা জিনিস বলতে ভুলে গেছি। আমার ব্যাচমেট, আমাদের পায়োনিয়ার ডেন্টাল কলেজের 14 ব্যাচের আমাদেরই ব্যাচমেট, আমি সারা একসাথে 4 বছর ক্লাস করেছি। তিনি হচ্ছে ডক্টর নাফিয়া শারমিন, আমার ব্যাচমেট ছিল এবং বাংলাদেশে যে ডেন্টিস্ট্রিতে এখন বর্তমানে যিনি ডিজি হেলথের লাইন ডিরেক্টর হিসেবে আছেন ডক্টর মুসা স্যার, এবং তার চেম্বারে আমি আগে বসুন্ধরাতে তার চেম্বার ছিল, বহুদিনই আমি তার চেম্বারে কাজ করেছি এবং যখন আমি কাজ করি তখনও সে আমার সেখানে কলিগ ছিল। আমার ফ্রেন্ড নাফিয়া শারমিন, সে গত 15ই নভেম্বর মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং যতটুকু শুনেছি যে সে ঘুমের মধ্যেই মারা গেছেন, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে। আমরা সবাই চেষ্টা করি ওর জন্য দোয়া করার জন্য এবং রুহের মাগফিরাত কামনা করি। আমি শোক সন্তপ্ত পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, কারণ নাফিয়ার একটি ছেলে আছে। মুসা স্যার কিন্তু আমার খুব কাছের একজন মানুষ এবং আমি তার সাথে অনেকদিন যাবৎ ছিলাম তার চেম্বারে অ্যাজ এ ডেন্টাল সার্জন। পরে আমি যখন আমার নিজের চেম্বার দিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়া হয়, তো স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং নাফিয়া আমার সাথে অনেকদিন যাবৎ একই সাথে কাজ করেছে, ক্লাস করেছি। ওর কথা মনে পড়ছে আমার, যখন সেদিন শুনি আমি ঘুম থেকে উঠেই যে সে আর নাই, যেটা মেনে নিতে বেশ কষ্টই হয়েছিল। কিন্তু আমাদের এটাই নিয়তি, আমাদের মৃত্যু চারিপাশে ঘুরছে, কখন আমরা চলে যাব আমরা জানি না। আমি কথা বলতে বলতেই মারা যেতে পারি আপনাদের সামনে। এটা একান্তই আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে যে আল্লাহ কিভাবে কাঠটা রেখেছে, নাহলে তো সবাই জেনে গেলে আমল শুরু করে দিবে। এটাই পরীক্ষা যে আপনি না জেনে আল্লাহকে বিশ্বাস করে আপনি আল্লাহর উপর ঈমান এনে আমল করবেন এবং আপনার পরকাল যেন আল্লাহ তাআলা পজিটিভ ওয়েতে পরকাল আপনার জন্য অপেক্ষা করে, সেটার জন্য আপনাকে এখন আমল করতে হবে। আশা করি আমাদের সবার আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং নাফিয়ার জন্য এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম শাহনেওয়াজ। শাহনেওয়াজ ভাই আমাকে ঘটনাটি শেয়ার করেছেন আমার পূর্ববর্তী ইমেল অ্যাড্রেসে। ভৌতিকতা@gmail.com আসার আগে আমার যে ইমেল অ্যাড্রেস ছিল সেখানে তিনি ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি সর্বসাকুল্যে সবার সাথে ঘটনা শেয়ার করতে চান না, তাই বিধায় তিনি সেই ইমেল অ্যাড্রেসে ঘটনাটি শেয়ার করেছেন। তিনি আমার পরিচিতদের মধ্যে রেফার্ড প্রাপ্ত একজন লোক। পরে আমি তাকে চিনতে পেরেছি যে তিনি পরিচিত। তো তিনি ঘটনাটা যেভাবে শেয়ার করেছেন সেভাবে বলছি। তিনি বলেছেন যে তার বাসা হচ্ছে মোহাম্মদপুরে। আসলে মোহাম্মদপুরের শুরুতে আর কি, আপনারা সবাই চিনবেন, এটা হচ্ছে মোহাম্মদপুরের আর ধানমন্ডির শঙ্করের মাঝামাঝি কোনো একটা জায়গায়। জাফরাবাদ থেকে বের হওয়ার পরে সেখানে তাদের একটা বাড়ি ছিল। এটা অনেকদিন আগের কথা, 1994-5 দিকে তাদের বাড়িটা 3 তলা বাড়ি ছিল। তো তারা যেহেতু বাড়ির মালিক, তারা থাকতো 3 তলায়, আর নিচতলা 2টা ভাড়াটিয়া ছিল। ওরা 2টা ভাড়াটিয়া ভাড়া থাকতো। তো শাহনেওয়াজ ভাই ছিলেন একা, তার ভাই বোন কেউ ছিল না এবং তার বাবা মা তার সাথেই থাকতো। তো শাহনেওয়াজ ভাই থাকতেন হচ্ছে হলে বলতে হচ্ছে তিনি আসলে যে ইউনিভার্সিটিতে পড়তেন, তিনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেন, সেখানকার হলে থাকতেন এবং সেটা ঢাকার বাইরে ছিল। তা আমি বলছি না কোন ইউনিভার্সিটি, আপনারা ধরে নেন বুয়েটের মতোই, কিন্তু বুয়েট না, কোন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করতেন, তাই সেই বিধায় ঢাকা থাকা হতো না আর কি। তো
94-এর দিকের ঘটনা। হঠাৎ করে তার মা তাকে চিঠি পাঠায়। চিঠিটা যখন আসে তখন টেলিফোন ছিল, কিন্তু টেলিফোনের কানেক্টেড পয়েন্টসগুলো ছিল অনেক দূরে দূরে, তাই চিঠি একটা লেনদেন ছিল ওই সময়টায়। তো তার মা চিঠি পাঠায় যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, বেশ কিছুদিন যাবৎ বাসার মধ্যে একটা সমস্যা পাচ্ছি আমরা, তুমি বাসায় আসলে আমাদের যে কবিরাজটা ঠিক করা হয়েছে সেই কবিরাজ বাসায় আসবে। তো যথারীতি তিনি খুবই তাড়াহুড়া করে, আর ওই সময় রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপ থাকবার কারণে লাকিলি হল বন্ধ করে দেয় অনির্দিষ্টকালের জন্য। তো তিনি ঢাকায় ব্যাক করেন। সেদিন হরতাল ছিল, অনেক দিক থেকে ঘুরে একদম এদিক সেদিক করে ঘুরে প্রায় 27 ঘন্টা লেগেছে ঢাকায় আসতে তার। অবরোধ, হরতাল তখন খুব ঘটা করে পালন করা হতো। তো হরতালের মাঝখান দিয়ে তিনি ঢাকায় আসেন। ঢাকায় আসার পরে যখন বাসায় ওঠেন, বাসায় উঠতে উঠতে তার সকাল 8টা বাজে। বাসায় উঠে দেখেন বাবা মা দুইজনই ঘুমাচ্ছে। তিনি দরজা খোলেন। দরজা খুলতে হলে দরজা নক করলে বাসায় যে বুয়া ছিল সে বুয়া দরজা খুলে দেয়। বাসায় ঢুকে তার বুয়াকে জিজ্ঞেস করে আব্বা আম্মা কি অবস্থা? বলে যে খালাম্মা খালু সারা রাত ঘুমায় নাই, আমি জানি না কি হয়েছে, কিন্তু আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। তো তিনি বাড়ির এতদিন আসলে ভ্যান, রিক্সা, ভ্যান, বাস তো আর চলে নাই, রিক্সা, ভ্যান, বেবি ট্যাক্সি এই মিলিয়ে তার ঢাকায় আসতে 27 ঘন্টা লাগে। অনেক দূর এদিক সেদিক ঘুরে ঘুরে আসতে হয়েছে। এমনও কিছু রাস্তায় ছিল সেদিক দিয়ে নাকি ইট পাটকেল ভাঙচুর হয়েছে, যার বিধায় সে ওই রাস্তা দিয়ে আসতে পারে নাই, ওয়েট করে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়েছে। আর যেহেতু মার চিঠিটা ছিল, অন্য কোনো স্টপ ওভার ছিল না, তা ওই ইউনিভার্সিটি থেকে আসতে যে মাঝখানে এমন কোনো স্টপ ওভার ছিল না যেখানে সে থাকবে। তো তার সাথে তার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর বাসা হচ্ছে স্বামীবাগ। আপনারা স্বামীবাগ চেনেন কিনা জানি না। স্বামীবাগ হচ্ছে ওয়ারির পরে হচ্ছে স্বামীবাগ, যাত্রাবাড়ি যেতে স্বামীবাগ আগে পরে আর কি। তখন তার ফ্লাইওভার ছিল না, তো স্বামীবাগটা তার বন্ধুর বাসা। তার বন্ধু তাকে এই জায়গায় তার সাথে চলে আসে এবং বন্ধুকে বলেছে যে তুই আমার সাথে থাক, বাইরে তো গোলাগুলি মারামারি হতে পারে, তুই থেকে পরে আমার সাথে যা, পরে বাসায় যাস। তো বন্ধু বলে না, আমি আগে চলে যাব, সমস্যা নেই। তো তার বন্ধু তার সাথে ছিল। তো সে বাসায় ঢোকার পরে রেস্ট নিয়ে বিকালবেলা ওঠার পরে দেখে যে তার মা ড্রয়িং রুমে বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। তিনি প্রশ্ন করে বসে, আম্মা কি হয়েছে, তুমি এরকম কান্না করতেছো কেন, ঘটনা কি, আমাকে এরকম চিঠি দিয়ে বইলা পাঠাইলা? আসলে সত্যি কথা বলতে কি, তার আসলে ঢাকায় আসার কোনো প্ল্যানই ছিল না। তার প্ল্যান ছিল যে তার হল বন্ধ হয়ে গেলে সে আসলে দূরে কোথাও যাবে, কক্সবাজারের বন্ধুদের সাথে কিছুদিনের জন্য। তো যেহেতু মার চিঠিটা চলে এসেছে, সে আর যেতে পারেনি। সে ঢাকায় এসে দেখে যখন মা কান্না করছে, জিজ্ঞেস করছে যে মা তুমি এরকম আঁচল দিয়ে কান্না করছো, ঘটনা কি? তখন তার মা বলে যে গতকাল রাতের কথা বলি বাবা, আমরা রাতের বেলা ঘুমানো অবস্থায় আমাদের কাছে, বাসা তো আমরা দুজন আর বুয়া ছাড়া কেউ নাই বাসায়, তো আমি দেখলাম যে আমাদের রুমের মধ্যে আমাদের আলমারি খুলে ভেতর থেকে কে জানি বের হইলো, আলমারি ভেতর থেকে। সাথে সাথে আমি চোর চোর বলে শুরু করলাম চিৎকার দেওয়া। পরে দরজা, আমাদের লাইট জ্বালালাম, রুমের লাইট জ্বালিয়ে দেখি যে আলমারিটা খোলা, কিন্তু ভেতর থেকে কেউ বের হয় না। বের হলে তো বাইরে দিয়ে কেউ যাবে, কেউ যায় নাই। তো আমরা তখন রাতে ওই আলমারিটা বন্ধ করে চাবিটা আবার সুন্দর করে লক করে চাবি দিয়ে, কারণ চাবি ছাড়াই আলমারিটা খুলে গেছিল, আমরা লক করে আবারও ঘুমাতে গেলাম। তো ঘুমানো অবস্থায় বেশ খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে এখনই কোনো না কোনো সমস্যা শুরু হবে, মনে হচ্ছিল যে এখনই কোনো একটা বিপদে পড়বো। হঠাৎ করে আমি আমাদের যে বেডরুমের দরজা কেউ ধাক্কা দিচ্ছে। তো বেডরুমের দরজা এত জোরে ধাক্কা দিচ্ছে, তো ভেতর থেকে আমি জিজ্ঞেস করছি কে, দেখি কোনো উত্তর নাই। তো আমরা আসলে এখান থেকে তো সাথে সাথে পুলিশকে ফোন দিতে পারি না, বা চিৎকার চেঁচামেচি করলে কি হয় না হয় আমি বুঝতে পারছিলাম না। তো আমি জানালা দিয়ে চিৎকার দিচ্ছিলাম, কেউ আছে না, আমাদের বাসায় চোর এসছে, চিৎকার দিচ্ছিলাম। তো আমাদের নিচতলায় যেসব ভাড়াটিয়া ছিল, একটা ভাড়াটিয়া উপরে উঠে এসে আমাদের বাইরের দরজা নক করছে, কিন্তু আমরা তো এখান থেকে উঠে যে বাইরের দরজা খুলতে পারি না। পরে তোর আব্বা দরজা খুলে দেখলো কেউ নাই। তো মেইন দরজা খুলে দেওয়ার পর ভাড়াটিয়া আসার পর জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে দরজা কেউ নক করেছিল অনেক জোরে জোরে। তো আমরা যে দেখি যে এত শব্দ হওয়ার পরও, এত মানুষ আসার পরও আমাদের বাসার যে বুয়াটা সে একদম নাক ডেকে রান্নাঘরে ঘুমাচ্ছে।
তো যেহেতু ঘুমাচ্ছে তাহলে তো একটা বুয়া নিশ্চয়ই ছিল না, তাহলে নক তো কেউ করেছে। তো এটা তখন রাত 2টার কথা। তো তোর আব্বা ঠিক 2:30-3টার দিকে ফজরের নামাজ পড়বে, তো তাহাজ্জুদের জন্য উঠলো। তোর আব্বা তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর আমাদের কাছে বাসার মনে হচ্ছে যে বাসার ভিতরে ড্রয়িং রুমের মধ্যে কেউ হাঁটা চলাফেরা করছে। কেউ হাঁটলে যেমন শব্দ হয়, বোঝা যায় যে কেউ আসছে। তো তোর আব্বা কোনো কথা বললো না, সে নামাজ শেষ করলো। তো আমরা মনে করেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়লে অনেক সময় জিনরা নাকি এরকম আশেপাশে মুভ করে, এটা জিন হতে পারে, অন্য কোনো জিন হতে পারে। তোর আব্বা এরকম মুভমেন্ট বুঝে বললো যে এটা জিন হতে পারে, অনেক জিনরাই এরকম তাহাজ্জুদ নামাজ পড়ে, তুমি ঘুমাও, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। তো তোর আব্বা এরকম নামাজ পড়লো। মনে হলো যে পুরা বাসার চারিপাশে অনেকগুলো মানুষ এরকম ঘোরাফেরা করছে। তো আমাদের একটু সন্দেহ হলো যে এইটা মানুষের কোনো কাজ না, এইটা কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করছে কেউ। তো কিছুদিন আগে তোর আব্বা আমাদের বাসাটা বন্ধ করার জন্য একজন হুজুর নিয়ে আসছিল, কবিরাজ হুজুর। সে কবিরাজের বেশভূষা আসলে নর্মাল হুজুরের মতো ছিল না। তো নর্মালি সে শার্ট প্যান্ট পরা কবিরাজ আর কি। সে আমাদের বাসায় এসে পুরা বাসাটা সে বন্ধ করে, পুরা বাসাটা বন্ধ করে আমাদের সবার ডিটেলস নিয়ে যায়। তো আমরা মনে করেছিলাম কোনো সমস্যা নাই, কিন্তু বুঝলাম না এই কবিরাজটা যাওয়ার পর থেকে এরকম সমস্যা। তো আমরা গতকালকে তোর আব্বা যে এগুলো আমাদের হওয়ার পরে তোর আব্বা আজকে দেখি কবিরাজের কাছে গেছে, কি সমস্যা। তো এর মাঝখানেও আমাদের বাসার মধ্যে এরকম সমস্যা হয়েছিল। তো কবিরাজটা যখন আসছিল তখন কিন্তু আর কোনো প্রবলেম হয় নাই। গতকালের কন্ডিশনটা কিন্তু আরেকবার হয়েছিল। তোর আব্বা মনে হচ্ছিল যে ফাঁসির দড়িতে কেউ যদি ঝুলতে থাকলে যেমন রশির কটর কটর শব্দ হয়, আমাদের ড্রয়িং রুম থেকে এই ধরনের কটর কটর শব্দ হচ্ছিল। তো তোর আব্বা এরকম কয়েকদিন যাবত এই শব্দটা দেখে। তো আমি জানতাম না যে তোর আব্বা আসলে কিছু দেখছে বা কিছু। তো আজকে সকালবেলা তোর আব্বা এই কবিরাজের কাছে যাওয়ার সময় আমাকে বলে গেছে যে শোনো, কয়েকদিন আগে ওই কবিরাজ আসার আগে দিয়ে আমি একটা জিনিস দেখছিলাম, যার কারণে কবিরাজটা নিয়ে আসছি। আমি দেখছি যে আমাদের বাসায় একটা মানুষ ড্রয়িং রুমে ফাঁসির ঝুড়িতে ঝুলতেছে এবং ওর পায়ের থেকে রক্ত টপ টপ করে পড়তেছে, ওই পুরো দেহটার মধ্যে রক্ত দিয়ে ভরা। আমি তোমাকে কিছু বলি নাই, তুমি ভয় পাবা দেখে আমি যখন ড্রয়িং রুম থেকে দেখেও না দেখার ভান করে আমাদের রুমে চলে আসি, তখন মনে হচ্ছিল যে পেছন থেকে ডেড বডিটা নিজের ওই ফাঁসির দড়িটা ঝুলাচ্ছে, নিজেই ঝুলতেছে। তো আমি পেছনে তাকায় দেখলাম যে ওইটা একটা সময় স্থির ছিল, কিন্তু আমি পেছনে তাকানোর পরে দেখি যে ডেড বডিটা ঝুলতেছে। তো আমি তোমাকে আর কিছু বলি না, আমি আস্তে করে রুমে এসে শুয়ে পড়ছি। এরপরে তো আমি কবিরাজটা নিয়ে আসলাম। কবিরাজ নিয়ে আসার পরে এখন আবার এই সমস্যা। তো কবিরাজের কাছে আজকে গেছে তোর বাবা, গেলে আমি বুঝতে পারি। তো তোকে চিঠি লেখা হলো। তো তুই বাবা এখন তুই আসছিস যেহেতু, এখন আমাদের একটু সাহস হইতেছে, কারণ দেখ তোর আব্বা আর আমি একা বাসায় থাকি, বুয়াটা থাকে আমাদের বাসাতে। আসলে হঠাৎ করে কোনো বিপদ হলে তো কোনো কিছু করার থাকে না। তো তাদের দোতলায় একটা ভাড়াটিয়া ছিল, সে ওই দিন ছিল না। তো নিচতলা ভাড়াটিয়া সবসময় নিচ বিপদ আপদে আসে, দোতলার ভাড়াটিয়াটা সবসময় আসলে পাওয়া যায় না, তারা অফিসে কাজ করে সবসময় অফিসিয়াল। আর দোতলার এক পাশ ছিল একটা ওষুধ কোম্পানিকে ভাড়া দেওয়া, আর একটা পাশ ছিল একটা ফ্যামিলিকে। ওষুধ কোম্পানি বলতে ওষুধ কোম্পানির গোডাউন হিসাবে ওই কোম্পানির ওই ওষুধের লেবেল টেবিল ওরা ওই জায়গায় গোডাউন হিসাবে রাখতো ওষুধের লেবেল। আর এই এক পাশে আর অন্যরা থাকতো, ভাড়াটিয়া থাকতো, ওরা থেকে রেগুলারলি পাওয়া যেত না। কিন্তু নিচতলা ভাড়াটিয়া অলওয়েজ বিপদ আপদে চলে আসতো। ফ্যামিলি ছিল দুইটাই, ওরা অলওয়েজ আসতো। আর খুবই ভালো সম্পর্ক, এলাকাতেও খুবই নাম ঢাক ছিল ওই ভাইয়ের, শাহনেওয়াজ ভাইয়ের বাবার। তো শাহনেওয়াজ ভাই তখন আমাকে বলছে যে আলী ভাই দেখেন, এই সিচুয়েশনে আমি বাসায় আসছি, তো ঢাকা শহরে অবরোধ, আর আব্বা বাইরে গেছেন, আব্বা কোথায় গেল কিছুই জানি না। তো তার বাবা এরকম রাত্রে 9টার দিকে বাসায় আসছে সেই কবিরাজটা সাথে করে নিয়ে আসার পর দেখি যে সেই কবিরাজটা আমাকে দেখে খুব রাগ হয়ে গেল। আমাকে দেখে তো রাগ হওয়ার কোনো কারণ নাই, আমাকে দেখে রাগ হবে কেন? বলে যে আমাকে দেখে রাগ হয়ে গেল। পরে কবিরাজটা বাসার মধ্যে কিছু একটা করলো, আমি আর তার সামনে গেলাম না, কারণ আমি আসলে এসব কবিরাজি জিনিস, শাহনেওয়াজ ভাই বলতেছে যে আমি আসলে এসব কবিরাজি জিনিসের মধ্যে খুব একটা ইন্টারেস্টেড না। তারপরও যেহেতু যিনি কবিরাজ আসছে, সে তার মতো কিছু করুক, আমি ড্রয়িং রুমে ছিলাম, অথবা আমি বাসার নিচে নেমে গেছি একটা সময়। পরে কবিরাজ চলে যাওয়ার পর আমি বাসায় আসি। বাসায় আসার পর আমার কাছে মনে হচ্ছিল যে
বাসাটার মধ্যে যে একটা গুমট অন্ধকার, একটা অন্ধকার ভাব, লাইট জ্বলছে, মনে হচ্ছে যে লাইটগুলো কেমন একটা ডিম হয়ে আছে, আমি কেমন একটা অন্ধকার দেখছি। এরপর থেকেই আমার আসলে জিনিসগুলা প্রপারলি, ওই শাহনওয়াজ ভাই বলছে যে আমি আসলে জিনিসগুলো প্রপারলি মনে করতে পারছি না, তবে আমি যখন মনে করতে পারি সেটা একটা ডিফারেন্ট ডে ছিল। এই মাঝখানের দিনগুলোতে আসলে ঘটনাগুলো ঘটে। তো শাহনওয়াজ ভাইদের বাসায় একটা রেগুলারলি একটা বিড়াল আসতো। তো শাহনওয়াজ ভাইয়ের মায়ের ভাষ্য মতে যে যেদিন ওই কবিরাজটা গেল তার সপ্তাহ 2 পর এরকম তাদের বাসায় রাত্রেবেলা নাকি একটা বিড়াল আসে। তো বিড়ালটাকে তাড়িয়ে দেয় তার বাবা মা। তো রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে ওই মাঝে মধ্যেই বাসার যে মাছ কাটাকুটা অথবা মুরগির মানে মাংসের হাড় থাকতো, সেটা ওই জানালার সানসেটে ফেললে বিড়ালটা এসে খেত। পাশাপাশি বাড়ি বিড়ালটা এসে খেত। তো বিড়ালটা প্রায় বসে বসে খেত। তো একদিন ওই মাঝখানের একদিনের দিন সকালবেলা উঠে তার মা প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে, এমন ভোরবেলা ফজরের সময় উঠেছে বাবা মা দুজনই নামাজ পড়ার জন্য। চিৎকার কি, ডাইনিং স্পেসের টেবিলের উপরে যে বিড়ালটা রেগুলারলি তাদের বাসায় খেতে আসতো সেই বিড়ালটা পুরো দেহটা ছড়িয়ে ছিটিয়ে আছে, হাত পা মাঝখান দিয়ে নাড়ি ভুড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। আর শাহনওয়াজ ভাই সেই বিড়ালের মাথাটা কামড়াচ্ছে, বিড়ালের মাথাটা কামড়িয়ে চামড়াগুলো ছোড়ার চেষ্টা করতেছে, মানে বিড়ালটার চামড়াটা মানে দেহ থেকে আলাদা করার চেষ্টা করছে, মাথাটা কামড়িয়ে। তো ছেলেটাকে যে তার মা, মানে শাহনওয়াজ ভাইকে তার মা ইমিডিয়েটলি ওই জায়গায় মুখ থেকে সরতে থাকে। তো তার মাকে সে পায়ের মধ্যে একটা লাথি দিয়ে মা পিছলে পড়ে যায়, সামনের 2টা দাঁত ভেঙে যায়। এরপরে মায়ের চিকিৎসা করা হয় এবং বাসার সবাই, তখন শাহনওয়াজ ভাই আসলে লম্বা ছিল 6 ফিট 1 ইঞ্চি লম্বা এবং বেশ হৃষ্টপুষ্ট, বেশ শক্তিশালী। তো তার মা বাবা তো তার কাছে যেত না, কারণ শাহনওয়াজ ভাইয়ের তখন ব্যবহারই চেঞ্জ হয়ে গেছে, তার অবস্থায় চেঞ্জ হয়ে গেছে। তো এর মাঝে তার বাবা মা তার সামনে আর যেত না। তার মা বলেছে যে, তার মায়ের ভাষ্য মতো যে ওই দিন শাহনওয়াজ আমার পায়ের মধ্যে লাথি দিয়েছে এবং বিড়ালের রক্তগুলো ছিল ফ্লোরে, আমি সেটার মধ্যে পিছলে একদম উবুধ হয়ে পড়ি। ভাগ্যিস ভালো যে আমার দাঁতের উপর দিয়ে যায়, তো খুব বেশি আহামরি সমস্যা হয় নাই, অন্যান্য দাঁত পুরো ভেঙে যায়, সামনের দাঁত 3টা ভেঙে যায়। পরে সেগুলো তারা আবার ফিক্স করার চেষ্টা করে আর কি। তো এই ফিক্স করার মাঝখান দিয়ে যে রেগুলার ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর রেগুলারলি তার মা যে তার শাহনওয়াজ ভাই ড্রয়িং রুমে বসে হাসাহাসি করতো। অথচ শাহনওয়াজ ভাই কিন্তু যতটুক তার মনে পড়ে ততটুকু আমাদেরকে শেয়ার করেছে। আমি এখন শেয়ার করছি যে মাঝখানে যে পিরিয়ডটা যে গেল সেটা। তো তার বাবা বলল যে ওই কবিরাজকে আবারও নিয়ে আসছে এবং কবিরাজকে আবারও নিয়ে আসার পর সেই কবিরাজ ঝাড়ফুঁক করে শাহনওয়াজ ভাইকে। প্রথম দিন যেরকম রাগান্বিত অবস্থায় ছিল, শাহনওয়াজ ভাই তার মাকে জিজ্ঞেস করে পরের যখন তিনি আমাকে দেখেছে তখন তোমার কেমন মনে আছে? বলেছে যে তখন তো আমার কাছে খুব নর্মালি মনে হলো, সে খুব খুশি মনেই তোমাকে ঝাড়ফুঁক করলো, সবকিছুই ঠিক মতো তোমাকে দিয়ে গেল। এরপর থেকে পাগলামি তোমার আরো বেশি বাড়লো। বাসার কোনো আয়না তুমি রাখলা না, যখনই তুমি আয়নায় তোমার নিজেকে দেখতা তখনই তুমি চিৎকার চেঁচামেচি করে আয়নাগুলা ভাঙতা। এমনকি শোকেসের যে গ্লাসের মধ্যে একটা প্রতিবিম্ব দেখা যেত মানুষের, সেটার জন্য সেই শোকেসের গ্লাস সব ভেঙে ফেললো। মাসখানেকের মধ্যে শাহনওয়াজ ভাই বাড়ির সব গ্লাস ভেঙে ফেললো। গ্লাস বলতে হচ্ছে যেখানে একটা মানুষের প্রতিবিম্ব দেখা যায়। শাহনওয়াজ ভাইকে আলাদা করে জিজ্ঞাসা করা হলে শাহনওয়াজ বলে আমার কিছুই মনে নাই। তো আমি মনে নাই পর্যন্তই শাহনওয়াজ ভাই থাকছি। বাড়ির সব গ্লাস ভেঙে ফেললো। একদিন রাতের বেলা বুয়া হঠাৎ করে চিৎকার চেঁচিয়ে, ও মা গো, খালা গো, বাঁচান গো, এরকম একটা শব্দ। তো বুয়ার রুমে যাওয়ার পর দেখে শাহনওয়াজ ভাই বুয়ার গলা চিপে ধরে রেখেছে। শাহনওয়াজ ভাইকে কোনোভাবে ছাড়াতে পারছে না। একটা 6 ফিট 1 ইঞ্চি মানুষ, বুয়ার যদি আর 5-10 সেকেন্ড যদি এভাবে চিপে ধরতো বুয়া মারা যেত। পরে বুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এক্সেসিভ অক্সিজেন দেওয়ার লাগে, পাশেই হাসপাতাল ছিল, বেশি দূরে হাসপাতাল ছিল না। ওরা অক্সিজেন দিয়ে বুয়াকে নর্মাল করার পর বুয়া আর ওই বাসায় থাকলো না, বুয়া বাসাটা ছেড়ে দিল, বুয়া চলে গেল। এখন শুধুমাত্র শাহনওয়াজ ভাইয়ের বাবা এবং মা আর শাহনওয়াজ ভাই বাসায়। তখন এদিকে শাহনওয়াজ ভাইয়ের ইউনিভার্সিটি শুরু হয়ে গেল। শাহনওয়াজ ভাই ইউনিভার্সিটিতে যাচ্ছিল না, তার বেশ ইউনিভার্সিটির ফ্রেন্ডরা মাঝখান দিয়ে এসে বাসা দেখে গেল কোনো সমস্যা কিনা। তো শাহনওয়াজ ভাইয়ের বাবা বললো যে দেখো বাবা, তোমরা হয়তো এগিয়ে যাবা, আমার ছেলেটা তো অবস্থা খুব একটা ভালো না। তো শাহনওয়াজ ভাইয়ের তখন হঠাৎ করে ওই জন্ডিস দেখা দিল।
জন্ডিস বলতে হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়ার পর বলে যে লিভার বেশ বড় হয়ে গেছে এবং এটা জন্ডিসের একটা লক্ষণ। আমরা ইনশাল্লাহ মিনিমাইজ করবো, ওকে বাসায় রেস্ট নেন, বেশি করে ডাবের পানি খাওয়া নেই। সে বহু ট্রিটমেন্ট দিল এবং সে ইউনিভার্সিটি তার গেল না। তার বাসার মধ্যে চোখ টোক তখন হলুদ অবস্থা, একেবারে খুবই খারাপ, একদম শেষ পর্যায়ে গেলে মানুষের যেরকম হয় সেরকম অবস্থা তার। আর সে বাসার মধ্যে থাকতো সারা দিন, বাসার মধ্যে ড্রয়িং রুমে একই সোফার মধ্যে বসে থাকতো আর গুনগুন করে কি জানি বলতো, যেটা কেউ বুঝতো না, কখনোই বোঝে নেই। সেদিন রাতের বেলা, এটা সম্ভবত এমন একটা দিন ছিল, সেটা হচ্ছে লাইলাতুল শবে বরাত এবং রোজা এর মাঝখানের একটা সময়। রোজা তখন আসবে অবস্থা। তো শাহনেওয়াজ ভাইয়ের মা তখন বাসার শাহনেওয়াজ ভাইকে রেখে লক করে রোজার বাজার করতে গেছে। তো রোজার বাজার করে বাসায় নিয়ে আসার পর দেখা যায় শাহনেওয়াজ ভাই মাটিতে ফিট হয়ে পড়ে আছে এবং রান্নাঘরের যত সব ময়লা ছিল সব তিনি তার উপরে মেখে রেখেছেন। যত ময়লা আছে, হাড় গোড় যা আছে গতকালের রাতের সব ময়লা তার উপরে মেখে রেখেছেন। গন্ধ ছিটে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ময়লার ঝুড়ির মধ্যে যে তিনি এরকম কখনো কিছু দেখবেন ভাবেন নাই। তিনি দেখেন যে অনেক ছোট ছোট পোকা শাহনেওয়াজ ভাইয়ের শরীরের মধ্যে, ছোট ছোট পোকা, ম্যাগটস আর কি। ম্যাগটস আগে তিনি এরকম ছোট ছোট পোকা তিনি আগে দেখেন নাই। পরে সাথে সাথে শাহনেওয়াজ ভাইকে ধরে উঠানোর চেষ্টা করে, নিচ থেকে ওই ভাড়াটিয়াদেরকে নিয়ে আসা হয়। নিয়ে এসে সে ভাড়াটিয়াদের বাসায় ফরচুনেটলি ওই যে আপা থাকতেন, তার হাজবেন্ডও ছিল, তাকে আঙ্কেল ধরে গোসল করানোর পরে আঙ্কেল প্রতিদিন সূরা ফাতিহা পরে ফু দিতেন, কোনো লাভ হতো না। পরে একদিন সেই ভাড়াটিয়া বলে, আঙ্কেল আপনারা একটা কাজ করেন, আপনারা যে কবিরাজকে নিয়ে আসেন সেই কবিরাজ আনার পর তো ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। এক কাজ করেন, আমি একটা অ্যাড্রেস দেই আপনাকে, এই লোকটা ওনার কাছে যান, ওনার কাছে গেলে উনি আপনাকে একটা হুজুরের কাছে নিয়ে যেতে পারে, যেটা উনি একবার আমাকে নিয়ে গেছিল আমার বাসায়। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তো আমার শ্বশুরবাড়িতে আমাদের বিয়েটা মেনে নেয় নাই, তো ব্ল্যাক ম্যাজিক করেছিল আমাদেরকে। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে ভালোই শিফা পেয়েছি, আপনি এক কাজ করেন ওনার কাছে যেতে পারেন, উনি খুবই আল্লাহওয়ালা হুজুর। পরে মিরপুর সেই 6 নম্বর ক্রস করে একদম মিরপুর 14-র কাছাকাছি একজনের সাথে তিনি দেখা করে সেই ভাই তাকে নিয়ে আরও যান অনেক দূরে। সেখান থেকে গাজীপুর থেকে সেই হুজুরের সাথে দেখা করেন। হুজুর দেখা করার সাথে সাথে বলেন যে আপনি আল্লাহওয়ালা মানুষ, বাসাটা পবিত্র না, এক কাজ করেন বাসাটা আগে জমজমের পানি দিয়ে ধোন, তারপরে আপনি আমাকে নিয়ে যান। তো জমজম কূপের পানি তখন পাওয়াটা অতটা সহজ ছিল না, কারণ এখন যেমন জমজমের পানি সবাই নিয়ে আসে, তখনও নিয়ে আসতো, কিন্তু কয়জন মানুষ নিয়ে আসতো? সবাই হজ করতে যেতে পারতো, কিন্তু যারা হজ করতো তারা কতটুকু পানি বহন করে নিয়ে আসতো? তো তখন এত রুল ছিল না, যারা নিয়ে আসতো তারা নিয়ে আসতো, কিন্তু এতটুকু পানির কোথায় পাবে? 5 লিটারের উপর পানি লাগবে জমজমের পানি। তো পরে হুজুরই তাকে ব্যবস্থা করে দেয়, কিন্তু এটা সত্যিকার অর্থে তারা বলে যে আসলে আমরা জানিও না এটা জমজমের পানি নাকি, কিন্তু হুজুর তাদেরকে ব্যবস্থা করে দেয় পানি। তো তারা পানি দিয়ে পরিষ্কার করে। যখন পুরো বাসার জমজমের পানি একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন হুজুর, সেটা যখন দিয়ে রুকাইয়া করে পুরা বাসাটা দিয়ে জমজমের পানি দিয়ে তিনি যখন পরিষ্কার করছিলেন, তার ফ্লোর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এমনও না যে প্রচন্ড গরম ফ্লোর, না, এটা গরম ফ্লোর হলে ধোঁয়া বেরোর কথা, অথবা তার হাতের পানিটা খুব একটা গরম না, তার হাতে একটা নর্মাল টেম্পারেচারের পানি বাসার চারিপাশে ফ্লোরে ছিটাচ্ছেন, ফ্লোর থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেয়ালে পড়ছে, দেয়াল থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো তার ওই আঙ্কেলের কথা হচ্ছে যে ভাই রে ভাই, ধোঁয়া এভাবে ধোঁয়া বেরোচ্ছে কিভাবে? তো সব ফ্যাসিনেটেড হয়ে যায় যে আমি, তার কাছে মনে থাকে যে আমি হয়তো আমাদের বাসার মধ্যে আসলে প্রবলেম আছে, নাহলে হুজুর এই কথাটা কেন বলবে যে বাসায় প্রবলেম আছে এবং বাসার মধ্যে বাসাটা পবিত্র করতে হবে? তো পুরা বাসা নাকি এরকম দোয়া পরে প্রতিটা কর্নারে এরকম জমজমের পানি ছিটিয়ে পবিত্র করার পর ওই দিন শাহনেওয়াজ ভাই নাকি বলল, আম্মা আমি একটু ভাত খাবো। এই প্রথম 2 মাস না 3 মাসের মধ্যে শাহনেওয়াজ হলো আম্মা আমি একটু ভাত খাবো। এমনিতে তিনি একদম প্রায় অনেকটুকু ওয়েট লুজ করে ফেলেছে এই ময়লার ডাস্টবিনে প্রায় সময় মাথা দিয়ে রাখবার কারণে। তো উনি বলল যে, ওনার মা বলছে যে বাবা দেখো তুমি ঠিক আছো কিনা। তো শাহনেওয়াজ ভাই বললো যে আম্মা আমাকে একটু ভাত দাও আগে। তো সে ভাত এমনভাবে খেলো মানে অনেকদিন যাবত ভাত খায় না, আসলেই সে খেত না।
কারণ টেবিলে খাওয়া থাকলে সে খেত হইতেছে যে কাঁচা জিনিসপত্র ফ্রিজ থেকে বের করে সেগুলি খেত পানির মধ্যে এবং এমনও দিন গেছে যে ফ্রিজ থেকে এই শক্ত জিনিসে কামড় দিয়ে বসে পরে সেই ব্যথা নিয়ে অনেকক্ষণ সোফার মধ্যে বসেছিল। কিন্তু তার এই অ্যাটিটিউডগুলো তো অ্যাবনর্মাল অ্যাটিটিউড ছিল, নর্মাল অ্যাটিটিউড ছিল না। তো পরে সেই হুজুরটা তাদের বাসায় আসে। হুজুরটা বলে যে আমি ঠিক রাত 11:30টার দিকে আপনাদের বাসায় আসবো, এর আগে আমি আপনাদের বাসায় আসবো না, আমি আলোতে আসবো না। হুজুরের কথা মতো এরকম রাতে 11:30টার দিকে বাসায় আসে। হুজুরের একটাই প্রশ্ন যে বাসার মধ্যে যদি কোনো মহিলা থাকে বাসায় মহিলাদেরকে রাখা যাবে না। তো পরে শাহনেওয়াজ ভাইয়ের মাকে ওই নিচতলা ভাড়াটিয়াদের বাসায় রাখা হয় এবং হুজুর বাসার ভেতর প্রবেশ করে। তো হুজুর বলে যে সবার আগে বাসার নিচের কর্নারে আমাকে একটু নিয়ে যান। তো হুজুর নিচে বাসার নিচে ওনাকে নিয়ে যায়। হুজুরের অ্যাসিস্ট্যান্টদেরকে বলে যে এখানটা একটু খরতো, পুরা 3 ফিট গর্ত করা হয় বাসার পেছনে। তো বাসার পেছনটায় ড্রেন ছিল, কিন্তু ড্রেনের পাশ দিয়ে কিছু মাটি ছিল, সেটা দিয়ে 3 ফিটের মতো গর্ত করা হয়। এই ইট পাথরের নুড়িগুলা সরিয়ে দেখায় যে একটা ছোট্ট পুতুল, সেই পুতুলের মুখের মধ্যে শাহনেওয়াজ ভাইয়ের ছবি দেওয়া এবং পুতুলের চারিপাশে সুই গাঁথা। পুতুলটা একটা সুতার সাথে বাঁধা, সেই সুতার আগার মধ্যে একটা তাবিজ লাগানো। হুজুর তাবিজটা গলিয়ে সেটার ভিতরে একটা কাগজ ছিল, সেটা পুড়িয়ে ফেললো, পুতুলটাকে ওখানে পুড়িয়ে ফেললো বলে মাটিটা ঠিক মতো দিয়ে হুজুর বললো যে আমাকে দক্ষিণ পাশে নিয়ে যান। হুজুর দক্ষিণ পাশে গেল। দক্ষিণ পাশে 2টা পুতুল রাখা, 2টা পুতুলের মধ্যে একটা শাহনেওয়াজ ভাইয়ের আব্বার ছবি আর একটা শাহনেওয়াজ ভাইয়ের চাচার ছবি। 2টা পুতুলের মধ্যেই এরকম সুই গাঁথা এবং সুই গাঁথার মধ্যে এরকম তাবিজ ঝোলানো, সেগুলো পুড়িয়ে ফেলা হলো। এবং হুজুর বললো যে আরো 2টা তাবিজ আছে, 2 কবরে, 2 কবরস্থানে, একই কবরে, পাশাপাশি না। একটা কবরস্থান নারায়ণগঞ্জে সম্ভবত, আর একটা কবরস্থান হচ্ছে মানিকগঞ্জে। 2 কবরস্থানে পোতার আছে এবং এই 2টা কোন কবর আছে সেটা আমি জানি না, সেটা আমি জানবো পরে, আগে আমাকে শাহনেওয়াজের সামনে নেন। তো হুজুর উপরে উঠলো। উপরে উঠার পরে হুজুর বিসমিল্লাহ বললে আগে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে শাহনেওয়াজ সাহেবকে তার কাছে নিয়ে আসলো, জানামাজের উপরে শাহনেওয়াজ ভাইকে বসালো। হুজুরের সামনে তখন একটা কোরআন শরীফ আছে, হুজুর কোরআন শরীফ পড়া শুরু করলো। আর এদিকে শাহনেওয়াজ ভাইয়ের চাচা চলে আসলো, চাচাও আসলো। চাচা আসার পরে বললো যে ভাই আপনাকে আমি কি বলছি, সে ভাড়াটিয়াটার আপনি এখনো বিদায় করেন নাই, ওরা আমার পছন্দই হয় না, আপনি কেন ওরা বিদায় করেন না? আপনি জানেন না আপনি কি করতেছেন, আপনি বিদায় করেন না কেন? বলে কোন ভাড়াটিয়াটা? এই যে পাশের ভাড়াটিয়া, যেটা হচ্ছে ফ্যাক্টরির যে গোডাউন তার পাশে যে ভাড়াটিয়া থাকতো, সেই ভাড়াটিয়াটা আসলে অনেকদিন যাবতই তার চাচা বলছে ভাড়াটিয়াকে বের করার জন্য। তো তখন হুজুর বলছে যে এক কাজ করেন, আপনি এখানে বসেন, আমি শাহনেওয়াজের সাথে কিছুক্ষণ কথা বলবো। অনেকক্ষণ যাবত শাহনেওয়াজ ভাইয়ের উপরে কোরআন শরীফ পড়া হলো। শাহনেওয়াজ ভাই দেখা যায় একবার এক কর্নার থেকে বাড়ি খেয়ে আবার আরেক কর্নারে আসে, আরেক কর্নার থেকে বাড়ি খেয়ে আরেকবার আরেক কর্নারে আসে। তখন সে নর্মাল ছিল না। আবারও শাহনেওয়াজ ভাই উঠে যাচ্ছে, উঠে যে রান্নাঘরে যে কিছুক্ষণ রান্নাঘরের দেয়ালের মধ্যে হাত দিয়ে ঘুষি মারলো, আবারও ব্যাক করলো। ব্যাক করার পরে জানামাজের মধ্যে গড়াগড়ি করছে। হুজুরকে গালি দিতে যাচ্ছে, কিন্তু গালি না মুখ থেকে আসছে না শাহনেওয়াজ ভাইয়ের। বাসার মধ্যে তার আব্বা তার চাচা তখন দেখছে। তো হুজুর বললো যে শাহনেওয়াজ, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি কি আমার সাথে কথা বলতে পারবা? তো হঠাৎ করে সে বাচ্চাদের মতো উঠে দাঁড়ালো। শাহনেওয়াজ ভাই বলে হ্যাঁ পারবো, আমি কথা বলতে পারবো। শাহনেওয়াজ ভাইয়ের মধ্যে কিছুক্ষণ পর শাহনেওয়াজ ভাই কথা বলতে শুরু করলো যে আমি এখানে আসছি এবং আমাকে এখানে পাঠানো হয়েছে। হুজুর বলছে যে আমি জানি তুমি এখানে আসছো, তোমাকে পাঠানো হয়েছে। দেখো, তোমার সাথে আমার এত তর্ক করার সময় নাই, আর কিছুক্ষণের মধ্যে তোমাকে আমি শেষ করে দিতে পারি, অথবা তোমাকে আমি মুক্তি দিতে পারি, আমাকে যদি তুমি কয়েকটা ইনফরমেশন দাও। আমি অলরেডি তোমাদের চালের মধ্যে হাত দিয়েছি, এটা তুমি বুঝে গেছো, যার কারণে তুমি বারবার আমাকে গলা টিপে দিতে এসো, গলা টিপে দিতে পারছো না। এত সহজ না আমার গলা টিপে দেওয়া। আমি একটা মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন, কিন্তু সেটা তুমি মিস ইউজ করছো, যেটা আমি চাই না তুমি করো। তুমি যেহেতু আল্লাহর একটা ক্রিয়েশন, আমিও চাই তুমি ফ্রি হয়ে যাও, আমাদের মানুষদের সাথে তোমার সম্পর্ক না থাকাই ভালো। বলে যে আমি তো মানুষের সাথে সম্পর্ক রাখি না, মানুষ আমাকে সম্পর্ক রাখানোর জন্য বাধ্য করে, মানুষ আমাকে টাকা দেয়, মানুষ আমাকে ভাড়া করেছে, মানুষ আমাকে হায়ার করেছে এখানে আসার জন্য। আমিও এসেছি, আমিও পেয়েছি, আমি তো এখন আর ছেড়ে যাব না, আমি আরো কিছু পেতে চাই। তো হুজুর বলে যে
আরো কিছু পেতে যাও, আরো কিছু তুমি পাবা অবশ্যই, কিন্তু তুমি আগে বলো তুমি এই তাবিজ দুইটা কোথায় রেখেছো। তো অনেকক্ষণ যাবত এরকম হাসাহাসি কান্নাকাটি, জানালার গ্রিল ধরে করে কান্না করছে। তো বলতেছে এই বিড়াল এখানে আয়, জানালার ওই পাশে নাকি একটা বিড়ালও ছিল, এই বিড়াল এখানে আয়। তো এরকম অবস্থা আর কি, চিৎকার চেঁচামেচি। একটা পরে হুজুর যখন তার কোরআন শরীফের শেষ আয়াতটা পড়তে যাবে তখনই তাকে থামিয়ে দেওয়া হয়, বলে ঠিক আছে আমি আসছি হচ্ছে অনেক জায়গা দূর থেকে। তাকে আসলে তিনি থাকেন হচ্ছে গভীর সমুদ্রে, তাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে এবং তাকে ভালোই পেমেন্ট করা হয়েছে এই জিনিসগুলো করার জন্য, তিনি নিজে করেছেন। মানিকগঞ্জের একটা কবরস্থানের কথা তিনি বলে যে ওখান থেকে আগামী 5 দিনের মধ্যে যদি 2টা তাবিজ না উঠানো হয় তাহলে শাহনেওয়াজ হয়তো বা সুইসাইডই করে বসতে পারে, কারণ ওর কন্ডিশন এরকম। তো শাহনেওয়াজকে তালা দিয়ে খুবই শিগগিরই 5 দিনের মধ্যে 2টা তাবিজ তোমাদের উদ্ধার করতে হবে। এই 2টা কবরস্থানের এই 2টা কবরে আছে, যদি নতুন কোনো কবর হয়ে থাকেও তুমি সেই জায়গাটায় তোমরা পাবা, কারণ ওই জায়গায় একটা গাছ আছে, সেটা নিশানা দিয়ে দিল। ওই দিন যেহেতু রাত ছিল, ঠিক পরের দিন সকালবেলায় শাহনেওয়াজ ভাইয়ের চাচা গেল একটা জায়গায়, তো শাহনেওয়াজ ভাইয়ের বাবার সাথে, আর হুজুর গেল আর একটা জায়গায় হুজুরের অ্যাসিস্ট্যান্ট নিয়ে। তো তারা দুইজনই ফেরত আসলো ওই দিন দিনের বেলা। তো হুজুর বেশ টাকা পয়সাই নিয়েছিল জিনিসটা কাজ করার জন্য। তো হুজুর যখন টাকা পয়সা নিয়েছিল বলতে তার যতটুক খরচ ততটুক নিয়েছিল। হুজুর তাবিজগুলো নিয়ে আসে এবং কবরের ভেতর থেকে তাবিজ নেওয়ার সময় শাহনেওয়াজ ভাইয়ের বাবা আর শাহনেওয়াজ ভাইয়ের চাচা ঠিক মতোই নিয়ে আসে, কিন্তু হুজুর এবং হুজুরের অ্যাসিস্ট্যান্ট যখন কবর থেকে তাবিজ তুলতে যায়, তো হুজুর গর্ত করে যখন তাবিজটা উঠাতে যাবে হুজুরের হাতটা কবরে আটকে গেছিল। তো অনেক দোয়া পরেও নাকি হুজুর কবর থেকে হাতটা সরাতে পারছিল না। তো একটা পর্যায়ে যখন হুজুর হাতটা উঠাতে পারে, তো হুজুর ওই তোর ভিতর থেকে নাকি সেই কায়তন যেটা দিয়ে তাবিজটা বাঁধা ছিল অর্ধেকটা ছিঁড়ে যায়। তো কায়তনটা খুব বেশি সমস্যা না, হুজুর তাবিজটা নিয়ে আসতে পারে। তাবিজের ভিতরে মোম দিয়ে গলিয়ে রাখা হয়েছিল একটা কাগজ, যে কাগজের মধ্যে লেখা ছিল শাহনেওয়াজ, ক্রস দিয়ে বিভিন্ন রকমের ছবি চিহ্ন আঁকা, মানুষের বিভিন্ন কিছু লেখা। তো হুজুর বলেছে যেগুলি লেখা ছিল সেগুলি বলছি না, সেগুলি আমি জানি কি, এবং আমরা সাথে সাথে এটা পুড়িয়ে দিই। পুড়িয়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে চিল যেমন উড়ে যায় পাশ দিয়ে, ঠিক সেরকম করে পাখির ঝাপটা দিয়ে কে উড়ে গেল। আর শাহনেওয়াজ ভাইয়ের বাবা যখন তাবিজটা হুজুরের কাছে বুঝিয়ে দিল, তখন মনে হলো বাসার থেকে বেশ কিছু জিনিস বের হয়ে গেল। মনে হচ্ছে বাসাটার ভেতর থেকে কিছু একটা বের হয়েছে, যেটা বোঝা গেছে, কিন্তু কি সেটা দেখা যায়নি। হুজুর বলেছে যে আমি দেখতে পেয়েছি, আপনারা দেখতে পান না। এখন হুজুর কি দেখেছে সেটা আবার পরিবার জানে না। হুজুর সবকিছু ক্লিয়ার করলো। শাহনেওয়াজ ভাই সেদিন ঘুম, শাহনেওয়াজ ভাই আর উঠলো না। শাহনেওয়াজ ভাই পরের দিন উঠলো দুপুর 1টার দিকে, উঠে বলল যে আম্মা আমি আবারও ভাত খাবো। শাহনেওয়াজ ভাইকে ভাত খাওয়ানো হলো এবং শাহনেওয়াজ ভাই বললো যে আমি উঠতে পারছি না। তো শাহনেওয়াজ ভাইকে ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার কিছু প্রোটিনস দিল, কিছু ওষুধ দিল। ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে শাহনেওয়াজ ভাই খাটের মধ্যে মুভ করতে লাগলো, একটা পর্যায়ে উঠে দাঁড়াতে লাগলো। সে 6 ফিট 1 ইঞ্চি মানুষটা শুকিয়ে নাকি ওজন ছিল মাত্র 57 কিলো। আর শাহনেওয়াজ ভাইয়ের নর্মালি যখন ইউনিভার্সিটি থেকে এসেছিল তখন ওজন ছিল প্রায় 92 কিলো। তো যাই হোক, শাহনেওয়াজ ভাইয়ের ওই ওয়েটটা পরে বুঝেই মাপা গেছে দেখেই বলা হয়েছে। শাহনেওয়াজ ভাই বলছে যে দেখেন, পরে আমরা জানতে পারলাম যে এই জিনিসটা করেছিল আমাদের দোতলা ভাড়াটিয়া, তাকে পরে বের করে দেওয়া হয় এবং সে অনেক পুলিশি মামলা করে কাগজপত্র রেডিও করেছিল যে আমাদের বাসাটা দখল করে নেওয়ার জন্য, আমাদের জাফরাবাদের বাসাটা। এবং সে কয়েকজন স্থানীয় পাওয়ারফুল লোকদের কাছে গেছিল, যারা আসলে তারা চাইলেও এই বাসাটা দখল করতে পারতো, কিন্তু এত সহজ না। বাবাদেরও বাবা থাকে, কারণ আমি যদি ইউনিভার্সিটিতে পড়ি আমারও অনেক লোকজন পরিচিত আছে, আমিও ছাত্র রাজনীতি করে অভ্যস্ত। তো আমিও এত সহজে জিনিসটা হতে দিই নাই। আমাদের বাড়িটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। সে ভাড়াটিয়াদেরকে পরে আমরা বের করে দিই পুলিশের সহায়তায়। আমাদের তখনকার ঢাকা মহানগর পুলিশের ডিআইজি ছিল আমার আপন ফুফাতো ভাই। পুলিশ বলছে, ওই শাহনেওয়াজ ভাই বলছে যে আপন ফুফাতো ভাইটা ভাড়াটিয়ারা জানতো না, কারণ আমার এই ফুফাতো ভাইকে আমরা কখনো পেতাম না আর কি, সে সবসময় বিজি থাকতো। পরে যখন সে পুলিশের ঢাকা মহানগরে চলে আসে তখন আমরা বুঝতে পারি যে আসলে কতটুকু পাওয়ার সহজে ব্যবহার করা যায়। পরে আমরা পুলিশের সাহায্যে তাদেরকে বিদায় করি বাসা থেকে বের করার সময়ও নাকি তারা অনেক চিৎকার চেঁচামেচি করছিল। তা আমরা আসলে মোটামুটি 15 দিনের নোটিশে তাদেরকে বাসা থেকে বের করি এবং তারা আসলে বাসাতে তারা
আইনি প্রক্রিয়া বলতে তারা এরকম প্রুফ করতে চেয়েছিল যে তাদের বাড়ি এটা, তা আমরা দখল করে নিয়েছি, এবং এর সাথে তারা আসলে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে স্বীকার করে আমাদেরকে বিপদে ফেলেই তারা বাড়িটা দখল করতে চেয়েছিল। তার মানে একটা ভাড়াটিও আপনার বাড়ি দখল করতে পারে। তো শাহনেওয়াজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। শাহনেওয়াজ ভাই বলে যে প্রায় 5 থেকে 7 বছর এরকম 2001 পর্যন্ত আমি অনেক দিন সাফার করি শারীরিকভাবে, মানসিকভাবে। আমার প্রায় সময় মনে পড়তো যে আমার আসলে মাঝখান দিয়ে কি কি ঘটেছিল, কিন্তু আমি যেগুলি শুনেছি সেগুলি মনে পড়তো, কিন্তু আমার পার্সোনালি আমি কখনো রিকল করতে পারতাম না আসলে আমার সাথে কি ঘটেছে বা আমি কি করেছি। মা যেগুলি বলেছে, বাবা যেগুলি বলেছে, সেগুলি আসলে শেয়ার করা আপনাদের সাথে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিশান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার 3 নং কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম তানভীর, আর ঘটনাটি এই তানভীর ভাইয়ের আপন বোনের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল একদম রিসেন্ট, 2025 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে। এই তানভীর ভাইয়ের বোন, উনি ওনার হাজব্যান্ডের সাথে ঘুমিয়ে আছেন, তার শ্বশুরবাড়িতেই ছিলেন। তার বিয়ে হয়েছে ময়মনসিংহেরই একটি উপজেলায়, সঙ্গত কারণে আমরা সেটা বলছি না এবং ওই আপুর নামও বলছি না। রাত আনুমানিক তখন কয়টা বাজে এটা উনি বলতে পারেন না, এটা ওনার খেয়াল নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন রাত অনেক গভীর, হতে পারে সেটা 2-3টা এরকম আর কি। হঠাৎ করে বাইরে থেকে একটা পরিচিত আওয়াজ ভেসে আসে, আর এই পরিচিত আওয়াজ অন্য কারো নয়, তার শ্বশুরবাড়ির লোকদের কারো নয়, তারই আপন বাবার কণ্ঠ। বাইরে থেকে ভেসে আসে, মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। এক ডাকেই কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল এই আপুর। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি কি ঘুমের ঘরে শুনলাম নাকি? পরে দেখা গেল যে না, দরজায় ঠকঠক আবার করলো, ঠকঠক করে আবার একই কথা বলছে যে মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। উনি বুঝতে পারলেন এটা তার বাবার কণ্ঠ। এটা উনি চিন্তা করছেন যে এত রাত্রে ওনার বাবা এতটা দূরত্ব পার করে এইখানে আসবে, তো আবার অসুস্থ অবস্থায়, তো অসুস্থ অবস্থায় সে এইখানে আসবে কেন? এই চিন্তা উনি করলেন। কয়েকবার করে একই রকমভাবে এই নিশি ডাক উনি শুনলেন, কিন্তু উনি ওঠেন নাই। ওনার হাজব্যান্ড তখন ঘুমাচ্ছিল, তাকেও ডাকাডাকি আর করেন নাই, ডাকার প্রয়োজনও বোধ করেন নাই যে আবার দেখা গেল যে কোনো ঝামেলা হতে পারে, সে ভয় পেতে পারে। উনি চুপচাপ শুয়ে থাকলেন, আর কিছু হলো না ওই রাতের মতো। সকালবেলা উঠে উনি শ্বশুরবাড়ির সবাইকে এই বিষয়টা জানালেন যে উনি এটা শুনেছেন, আর ওনার বাবাকেও সকালবেলা উনি ফোন করেছিলেন। ওনার বাবা বলেন যে আমি ওদিকে যাব কেন, আর আমি দিব্যি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে এই কাজটা তাহলে কে করেছিল? শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এই বিষয়টাতে গুরুত্ব দিলেন, কারণ অনেকেই এই ধরনের বিষয়টাতে গুরুত্ব না দিয়ে বলে যে ও তোমার মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, এইটা সেটা। পরবর্তীতে এই বিষয়গুলো মারাত্মক আকার ধারণ করে। এটা কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন। ওনার শ্বশুরবাড়ির লোকজন এই বিষয়টা নিয়ে আর কাল বিলম্ব করেন নাই। ওনাদেরই পারিবারিক একজন ব্যক্তি, যিনি আত্মীয়, তিনি একজন রাকিও ছিলেন, তাকে খবর দেওয়া হয়। তো ওই রাকি আসেন, ওই রাকি যেই দিন আসেন ওই দিন ছিল শুক্রবার। উনি এসে ওই আপুকে রুকিয়া করা শুরু করলেন। একটা খাটের উপর ওনাকে বসালেন, আর ওই রাকি উনি খাটের সামনে একটা চেয়ারে বসলেন। শুরু হলো রুকিয়া। ওনাদের পরিবারের কেউ কেউ পুরো এই রুকিয়ার সেশনটা মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে মনে হলো যে ওই আপুর শরীরটা একটু দুলতে শুরু করেছে। এরপর ওই রাকি উনি জিজ্ঞেস করলেন যে তুমি কে, কোথা থেকে আসছো? কোনো উত্তর দেয় না। কয়েকবার জিজ্ঞেস করার পর খালি একটা কথাই বলে, আমার পায়ে ব্যথা করছে। এই জিন হাজির হলে অনেক সময় পুরুষ নারী মিশ্রিত কণ্ঠ, অদ্ভুত রকমের কণ্ঠ,
ভয়ঙ্কর গড়গড় আওয়াজ, এরকম কিছু না, একদম স্বাভাবিকভাবে ওই আপুর যে কণ্ঠ সেই কণ্ঠেই কথা বলছে। খালি বারবার বলছে যে আমার পায়ে ব্যথা করছে। যদি জিজ্ঞেস করে কোথা থেকে আসছো, বলে আমার পায়ে ব্যথা করছে। যদি বলে নাম কি, পায়ে ব্যথা করছে। এরকম বারবার একই কথা বলছে। কিছুক্ষণ একই রকম কথা বলার পর ওই আপুর ভেতরে থাকা ওই জিনটা চুপ হয়ে যায়। মনে হচ্ছে কিছু একটা ভাবছে, কি ভাবছে এটা বোঝা যাচ্ছে না। এরপর ওই রাকি আবারও জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, কোথা থেকে আসছো। এরপর ওই রাকি জানায় যে সে একটা হিন্দু জিন, আর এটাও জানায় যে এই মেয়েটা সুবিধাজনক না। কেন সুবিধাজনক না, কেন, সে কি করেছে? ওই জিনটা জানায় যে এই মেয়েটা নাকি কাপড় যখন তারের উপর রোদে দিচ্ছিল, ওই কাপড়ের আঁচল ওই জিনের গায়ে লেগেছে। তখন রাকি বলছে এটা কি কোনো কথা হইল? সে তার কাপড় তো নাড়বেই, তার কাপড় সহ তার শ্বশুরবাড়ির আরও অনেকের কাপড় আছে। সে কি এই কাপড় নাড়ার জন্য কি তোমার যেই জায়গা সেইখানে গেছিল? সে তার বাড়ির উঠানে কাপড় নাড়তেছে, তুমি কেন এখানে আসছো? তুমি এখানে আসছো, কাপড়ের ছোঁয়া লেগেছে, আর তুমি এর উপর আসর করে এখন ভয় দেখানোর চেষ্টা করতেছো না? তা তো হবে না, এটা কোনো যুক্তির কথা হইল না। যদি এমন কথা হইতো যে সে তোমার আবাসস্থলে গেছে, সেখানে গিয়ে কিছু করছে, তা তো না। তুমি মানুষের আবাসস্থলে কি অটোটা কি? তোমার কেন উঠানে দিনের বেলা আসতে হবে? রাতের বেলাও তো এই কাজ করে নাই, তাও না হয় মেনে নিতাম। বিনা বাক্য ব্যয়ে এখান থেকে ভেগে যাবা, চলে যাবা, আর আসতে পারবা না। এ কথা বলার পর নাকি ওই জিনটা কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে হ্যাঁ চলে যাব, চলে যাব, পায়ে ব্যথা করতেছে, মানে অসংলগ্ন কথা। এরপর ওই রাকি বলে আবার যদি আসো তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি হবে। তখন ওই জিনটাকে আবার বলে হ্যাঁ আবার যদি আসি তাহলে আমার কঠিন শাস্তি হবে, পায়ে ব্যথা করছে। তো এই ধরনের অসংলগ্ন কথা, মানে সরাসরি কোনো কথার উত্তর দেয় না। এরপর হঠাৎ করেই ওই আপু ধপাস করে বিছানার উপরেই পড়ে যান, বসা থাকা অবস্থাতেই। বোঝা গেল জিনটা নাই, জিনটা চলে গেছে, যে দরজা ধরাম করে খুলে গেছে, জানালা ধরাম করে খুলে গেছে, বাইরের কোনো ডাল ভেঙে দিয়ে চলে গেছে, বিষয়টা এরকম না। এরপর থেকে ওই আপু স্বাভাবিক হয়ে যান। এই ঘটনার সবচাইতে রহস্যজনক বিষয়টা হচ্ছে তানবীর ভাইয়ের মাধ্যম দিয়ে পরবর্তীতে জিশান ভাই জানতে পেরেছিলেন ওই জিনটা নাকি নিজে থেকেই পরবর্তীতে ওই রাকির সাথে যোগাযোগ করেছিল, দেখা করেছিল। কি কারণে দেখা করেছিল, কি উদ্দেশ্যে দেখা করেছিল, কি বলেছিল, এই বিষয়টা আর জানা যায় নাই। কারণ জিনটা ওখানে উপস্থিত হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিল, সে রাকির কথাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, কোনো ধরনের কোনো বিনিময় ছাড়াই সে ছেড়ে দিয়ে চলে যায়। এখন পর্যন্ত ওই আপুর কোনো সমস্যা হয়নি। আর ওই জিনটাই বা কেন ওই রাকির সাথে পরবর্তীতে যোগাযোগ করলো, বিষয়টা কিন্তু রহস্যই হয়ে রয়ে গেল। এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। ভাইয়া, কথা না বাড়িয়ে আজকে ডিরেক্ট ঘটনা শুরু করব। আজকের ঘটনা আমি শুনেছিলাম আমার দাদুর কাছে, যিনি আরও প্রায় 22 বছর আগে আমাকে এই ঘটনা শেয়ার করেছিলেন। চলুন শুরু করছি আজকের ঘটনা। বর্ষার শেষ সময়, নদী ফুলে উঠেছে, স্রোত ধীর হলেও গভীর কালো, যেন নিচে কিছু একটা লুকিয়ে আছে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো ঘাট ছিল। লোকজন তাকে বলে শেষ ঘাট, কারণ রাত 12টার পর নাকি সেখানে একটা নৌকা আসে, কিন্তু সেটাই উঠলে নাকি কেউ ফিরে আসে না। এইরকম কথাবার্তা কেউই খুব একটা বিশ্বাস করতো না, কেউই না। আবার একদিন রাত তখন 12:10, সোহেল শহর থেকে দেরি করে বাসায় ফিরছিল। গ্রামের দিকে যাওয়ার একমাত্র শর্টকাট এই নদীর ঘাট পার হওয়া। তো সোহেল সাহেব ঘাটে এসে দেখলো যে পুরো জায়গাটা অস্বাভাবিক শান্ত, না কোনো ঝিঝি পোকার ডাক, না কোনো বাতাসের শব্দ, শুধু
নদীর পানি যেন থল থল করছে। ধীরে ধীরে ঢেউ তুলে ধাক্কা দিচ্ছে পাথরে। সে ডাক দিল, কেউ আছে? নৌকা লাগবে। কিছুক্ষণ কোনো সাড়া নেই। তারপর অন্ধকারের ভিতর থেকে একটা কণ্ঠ, পার হবেন? কণ্ঠটা বৃদ্ধের, কিন্তু খুব গভীর, যেন পানির নিচ থেকে ভেসে আসছে কণ্ঠটা। একটু পরে ধীরে ধীরে কুয়াশার ভিতর থেকে একটা নৌকা বের হয়ে এলো, পুরনো কাঠের, চারপাশে শ্যাওলা জমে আছে, আর মাঝখানে বসে আছে একজন মাঝি। মাঝির মুখ দেখা যায় না, মাথায় পুরনো টুপি, মুখ ছায়া দিয়ে ঢাকা। সোহেল এত কিছু চিন্তা ভাবনা না করেই নৌকাতে উঠে বসলো এবং নৌকাও ছেড়ে দিল। যখন নৌকা একটু মাঝ নদীতে যেতেই সোহেল বুঝতে পারলো নদীর স্রোত নেই, পানি একদম স্থির, কিন্তু নৌকা চলছে। চারপাশে ঘন কুয়াশা হতে লাগলো, এতটাই ঘন যে আকাশ পার কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। সোহেল মাঝিকে জিজ্ঞেস করলো, এটা কোন দিক যাচ্ছেন? মাঝি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে সে বৈঠা মারতেছে। তারপর হঠাৎ করে মাঝি বলল, আপনি আগে কখনো এই নৌকায় ওঠেন নাই, তাই না? সোহেল গা কাঁপালো, সে বলল, না। মাঝি হালকা হেসে বলল, তাহলে আজকে আপনি শেষবারের মতোই উঠলেন নৌকাতে। সোহেল নিচ দিকে তাকালো, দেখলো নৌকার নিচের পানি কালো কিসকিসে হয়ে আছে। হঠাৎ সে দেখলো পানির নিচে মানুষের মুখের ছাপ দেখা যাচ্ছে, একটা না অনেকগুলো মুখের ছাপ, যেন সবাই চোখ বন্ধ করে আছে কিন্তু মুখটা খোলা রেখেছে, যেন চিৎকার করছে কিন্তু তাদের মুখ থেকে শব্দ বের হচ্ছে না। হঠাৎ একটা চোখ খুলে গেল, সোজা তাকালো সোহেলের দিকে। সোহেল চিৎকার করে উঠে দাঁড়ালো, নৌকা দুলে উঠল। মাঝি চিৎকার করে বলল, বসেন, না হলে ওরা কিন্তু টেনে নিয়ে যাবে। হঠাৎ পানির ভেতর থেকে দুটো হাত উঠে এলো, কালো ফুলে ওঠা পচা হাত। একটা হাত সোহেলের পা ধরে ফেললেন, ঠান্ডা বরফের মতো তার হাত ছিল। সোহেল লাথি মেরে সে হাতটাকে ছাড়ানোর খুব চেষ্টা করছে, কিন্তু হাতটা খুব শক্ত হয়ে ধরে আছে। এর কিছুক্ষণ পর থেকে আরো কিছু হাত উঠতে লাগলো। নৌকার চারপাশে অনেকগুলো হাত, সবাই টানছে সোহেলকে। মাঝি চিৎকার করে উঠল, আজকের যাত্রী তো একজনই, তোমরা কেন এতজন আসছো এখানে? এই কথাটা শোনার পর সমস্ত হাতগুলো থেমে গেল, পানি আবার আগের মতো শান্ত হয়ে গেল। সোহেল হাঁপাতে হাঁপাতে মাঝির দিকে তাকালো। মাঝি ধীরে ধীরে তার মাথা উপর দিকে তুলল। তার মুখ অনেক পচা, চোখ একটাই, অন্যটা ফাঁকা গর্ত, গলাতে কাটার মতো দাগ। যে ফিসফিস করে বলল, আমি শেষবার নৌকা চালাচ্ছিলাম, তারপর ঝড়ে সবাই ডুবে গেছিল। তারপর মাথা ঘুরিয়ে বলল, আজকেও একজন লাগবে। নৌকা হঠাৎ থেমে গেল, চারপাশে কুয়াশা সরল। সোহেল দেখল নৌকা কোনো নদীতে নেই, শুধু চারপাশে ভীষণ অন্ধকার, নিচে কোনো প্রকার পানি নেই, শুধু অসংখ্য মৃতদেহের উপর দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে। এবং সবাই ধীরে ধীরে চোখ খুলছে একসাথে, বলছে, নতুন জন আসছে। মাঝে দাঁড়িয়ে আছে, সোহেলের দিকে হাত বাড়ালো, নামেন, আপনার জায়গা এখন নিচে। পরদিন সকালে লোকজন ঘাটে একটা নৌকা ভাসতে দেখে, ভেতরে কেউ নেই, শুধু ভেজা কাঠের নখ দিয়ে আচ্ছন্ন লেখা, আমি নামিনি, ওরা আমাকে টেনে নিয়েছে।
আজও রাত 12টার পর শেষ ঘাটে মাঝে মাঝে একটা নৌকা আসে। কেউ ডাকলে অন্ধকার থেকে একটা কথাই ভেসে আসে, আপনি কি পার হবেন? তারপর থেকে সেই ঘাটে কোনো ব্যক্তি আর যাওয়ার সাহস করতে পারে না। এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা, এখানেই শেষ আজকের এই অন্ধকার রাতের ভয়ঙ্কর গল্প। যদি এতক্ষণ সাহস করে শুনে থাকো, তাহলে তুমি সত্যিই হরর দুনিয়ায় একজন বীর শ্রোতা। গল্পের প্রতিটা মুহূর্তের ঠান্ডা শিহরণ, ফিসফিসে শব্দ আর অন্ধকারে চাপা ভয় সব তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও গা শিউরে উঠছে এখনো। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটা কমেন্টই আমাকে পরের আরও ভয়ঙ্কর গল্প বলার উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আসছে আরও অন্ধকার, আরও রহস্য, আরও পাগল করা ভয়। গল্প মিস করলে কিন্তু পরে আফসোস করবে। আজকের রাত এখানে শেষ করলাম, কিন্তু অন্ধকার এখানে শেষ নয়। দেখা হবে খুব শীঘ্রই পরের ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভয়ঙ্কর ভৌতিক এপিসোডে। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তা আমি চলে যাচ্ছি তানভীরের ঘটনায়। তানভীর তার প্রথম ঘটনায় কিন্তু বলেছিল যে তার নানা বাড়িটা হচ্ছে একটা জমিদার বাড়ির পাশে, মানে তাদের ওই জমিদার বাড়িটা একটা কম্বাইন্ড জমিদার বাড়ি ছিল একসময়। সেটার কিছু শেকড় তাদের সাথে সংযুক্ত ছিল, তানভীরের নানাদের সাথে, পূর্বপুরুষরা সেটার সাথে সংযুক্ত ছিলেন। তো বাড়িটা বিশাল একটা কম্পাউন্ড, একপাশে বিশাল জমিদার বাড়ি, যেটার বেশ খানিকটা অংশ এখন পোড়ো টাইপের, মানে ওখানে কেউ বসবাস করে না। খোলা জমিদার বাড়ি পড়ে আছে, সেখানে অনেক ঘর আছে যেই ঘরগুলো ব্যবহৃত হয় না, এবং বিশাল বিশাল বাড়ি। এবং তার পাশে যেই অংশটা, সেখানে বসত বাড়ি, যেখানে থাকেন মানুষজন। তো ওই বসত বাড়ি আর যেই জমিদার বাড়ির যে অংশটা ব্যবহৃত হয় না, সেটার মধ্যে বাউন্ডারিটা কিন্তু বেশ পুরনো এবং কয়েক জায়গায় একদম ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, নাই মানে ছোট্ট খোলা জায়গা, ইট নিচু হয়ে ওখান দিয়ে ঢোকা যায়। আর এই বসত বাড়ির মূল অংশে ঢুকতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয়, সেটাও কিন্তু মূল সড়ক থেকে অনেক দূর ঘুরে আসতে হয়, বেশ একটা প্রাকৃতিক অংশের ভেতর দিয়ে, গাছ গাছালি এবং পাশে খোলা প্রান্তর, এর মধ্যে দিয়ে আসতে হয়। এবং দেখা যায় যে ওখানে আসলে, ওই রাস্তার শেষ মাথায় আসলে প্রথমেই যেটা চোখে পড়ে, গিয়ে সোজা ওই বাউন্ডারি খোলা অংশ দিয়ে জমিদার বাড়িটা একেবারে মুখ বদ্দান করে দাঁড়িয়ে আছে এরকম। তো তার পাশে জমিদার বাড়ির একেবারে এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা সোজা চলে যায়। সোজা চলে গেলে পাশে একটা কবরস্থান, এবং সেই কবরস্থানটা দিনের বেলা বেশ ভীতিকর, কারণ পুরনো কবর। এই জমিদার পরিবারের অনেকের কবর আছে, এমনকি তানভীরদের পরিবার, যেহেতু তারা ওই যে বললাম যে শেকড় আছে এখানে, তো তাদের পরিবারেরও বেশ কিছু পুরনো মানুষের কবর সেখানে আছে। তো গাছগাছালি এবং বেশ একেবারে অন্যরকম বলার কারণ হচ্ছে যে জায়গাটা এরকম লাগে যখন দিনের বেলাও থাকে, মানে ভর দুপুর, তখন কিন্তু রোদ খুব ভালো মতন ঢোকে না, কারণ এই যে বড় বড় গাছ, এগুলোর পাতা সে রোদ আটকে দেয়, তখন একটা আলো আধারের সৃষ্টি হয়। তো গেলে ওই জায়গায় যদি মানুষ ঢোকে বা হেঁটে যদি একেবারে কবরস্থান পর্যন্ত যায় জমিদার বাড়ি পার হয়ে, যেটা মানুষ দেখতে পায় যে একেবারে নিস্তব্ধতা, কারণ এই রাস্তা সোজা চলে গেছে একেবারে শেষ মাথায়, সেখানে একটা বড় পুকুর, কবরস্থানের পাশে বড় পুকুর, এবং অনেক বড় পুকুর। সেই পুকুরটা সেই অনেক পুরনো, সেই জমিদারদের আমলের পুকুর। ঘাটটা মোটামুটি এখনো বাঁধানো আছে, বেশ খানিকটা অংশ ভেঙে টেঙে গেছে, কিন্তু তারপরও ঘাটটা বাঁধানো আছে। এই জমিদার বাড়ির মানুষরাই ব্যবহার করতো সেখানে। আর পুকুরের ওই পারে পুরোপুরি গাছগাছালি, একদম ওয়াইল্ড জঙ্গল। এবং সেই পুকুরের মানুষ সাধারণত ব্যবহার করতে যেত না, খুব কম মানুষই আছে সাহস করে সেখানে মাছ টাছ ধরতে যেত, এবং দু একজন মাছ টাছ পেত। তারপরও এই মাছ নিয়ে আসার সময় অনেকেই অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করছেন। আর ওই যে জঙ্গলটা দুপুরবেলায় গেলে যেটা মনে হয় একেবারে নিস্তব্ধ, খা খা করতেছে, একেবারে দেখা যাচ্ছে পাতা পড়ার শব্দ পাওয়া যায়, এরকম একটা অবস্থা। এবং অনেকে দেখতো যে সেখানে বিড়াল দৌড়ে বেড়াচ্ছে, কালো রঙের বিড়াল, এবং সেই বিড়াল বেশ বড়
আকৃতির, এবং এটা নাকি ওই মানুষ দেখলে তাকাতো, মানুষের ঘুরে ঘুরে তাকাতো এবং জোরে জোরে ডাকতো, লেজ ফুলিয়ে দিত, এবং এই বিড়ালের বাসস্থান ছিল এই কবরেরই ভিতরে কোথাও, সেখানে ঢুকে যেত হঠাৎ করে। আর এরকম বিড়াল কিন্তু আসলে আমি দেখছি, এটা শুনতে অনেকটা আশ্চর্য লাগলে আমি নিজেও দেখছি এরকম। আমি পুরনো কবরস্থানে গিয়ে, সেই অনেক পুরনো কবরস্থান, 1700 সালের কবরস্থান, সেখানে গিয়েও কিন্তু আমি এরকম বিড়াল দেখছি। একেবারে আমার কাছে ভিডিও করা ছিল যে বিড়ালটা এরকম দেখে ফট করে কবরের নিচে ঢুকে গেল, এর মাটির নিচে থাকে কোথাও। তো বিড়ালটা কিন্তু অনেকেই দেখছে, আর এই বিড়ালটা দেখলে মানুষ ভয় পেত। বিড়ালটাকে যদি কেউ দিনের বেলা দেখতো, দুপুরবেলা, তাও ভয় পেত, কারণ সে মানুষকে ভয় পেত না, দেখে তাকাতো এবং ডাকতো, মানে বেশ ভারীভাবে ডাকতো। তো মানুষ ভয় পেত ওই জায়গায়। আর মানুষ বলতো যে এই যে পুকুরের পাশ দিয়ে একেবারে সংকীর্ণ যে জায়গাটা, মানে হাঁটার ছোট্ট জায়গা আছে, যে ওই পাশের জঙ্গলে যাওয়া যায়, সেখান থেকে রাতের বেলা নাকি শিয়াল টিয়াল এসে এই জায়গাটা থাকতো। আর জমিদার বাড়ি তো নিস্তব্ধ। তো পুরো জায়গাটার বর্ণনা দেওয়ার কারণ আছে, কারণ আপনাদেরকে একটু বোঝানো দরকার। আপনারা একটা কল্পনা করে দেখবেন জায়গাটা কেমন, আপনাদের এই কল্পনায় নিয়ে আসার জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে তানভীরদের নানা বাড়ি। তো তানভীরের নানা বাড়িতে একবার একটা অনুষ্ঠান হলো, 1997 সালের কথা। তো তানভীরের নানা তার মেয়ের জামাইকে দাওয়াত করলেন। তার সর্বশেষ যেই মেয়ের বিয়ে হয়েছে তার জামাই, এবং সেই মেয়ে এবং মেয়ের জামাইকে আনলেন দাওয়াত দিয়ে, এবং সাথে অন্য মেয়েদেরকেও দাওয়াত দিলেন। তো বাড়িতে বেশ উৎসব মুখর একটা পরিবেশ, সবাই আসছে। তো এই উৎসব মুখর পরিবেশে সবচাইতে আনন্দে আছে বাচ্চারা, মানে বাচ্চা এবং কিশোর কিশোরী যারা ছিল, সব কাজিনরা, তারা একত্র হতে পারছে এবং তারা একসাথে টাইম কাটাতে পারতেছে। অনেকদিন পর একসাথে সবাই গল্প গুজব আড্ডা হচ্ছে তাদের মধ্যে, মানে বয়স অনুযায়ী আর কি, এক একটা ব্যাচে ভাগ হয়ে গেছে। তো তানভীর কিন্তু তখন অনেক ছোট, মানে একেবারেই ছোট, সে এগুলো তার রিকল করার মতো অবস্থায় নেই। সেই ঘটনাটা শুনছে তার বড় বোন জান্নাতের কাছ থেকে। তো যাই হোক, সবাই এরকম করতেছে। তো তানভীর তার এক কাজিনের নাম লিখছে, মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি ওই নামগুলো ইউজ করতেছি না, আমরা এখানে সেটাকে ডিফারেন্ট করে দিই, ছদ্মনাম দিচ্ছি। তো তানভীরের এক কাজিন ছিল, নাম হচ্ছে রাফাত। তো রাফাত দেখতে মাশাআল্লাহ বাচ্চা হিসেবে অনেক সুন্দর ছিল, কিশোর বয়সী সে। তো তাকে তার মা সবসময় আগলে রাখতো এই সুন্দর দেখে, কারণ মানুষজন বলতো নজর লাগবে ইত্যাদি ইত্যাদি। আরও মানে তখনকার সময় কিন্তু আর একটু যারা মানে শহরের বাইরে থাকতো তাদের মধ্যে কিন্তু অনেক কিছু প্রচলিত ছিল, সুপারস্টিশনস অ্যান্ড এইসব। আর এমনিও ধর্মীয়ভাবে বলা হয় যে মানুষের নজর কিন্তু লাগে, ইভেল আই যেটা। তো এটাই শুনে তানভীরের খালা খুব আগলে রাখতো রাফাতকে, তিনি সবসময় ছেলেকে একটু আগলে রাখতেন। যাই হোক, এখন যেহেতু নানা বাড়ি আসছে, তো খুব আনন্দের ব্যাপার, সব কাজিনদের সাথে খেলতেছে, তো খেলাধুলা হচ্ছে, বেশ বিজি টাইম যাচ্ছে। তো বিকালের দিকে, পড়ন্ত বিকেল, তখন এই রাফাত আর অন্যান্য ওই সমবয়সী যারা কাজিন আছে তারা খেলতে খেলতে একেবারে চলে গেল নিজেদের উঠোন থেকে বাইরে, একেবারে জমিদার বাড়ির যে আঙিনাটাতে, সেখানে যে খেলছে। এখন তাদের কি খেলাধুলা হবে, বিভিন্ন রকমের খেলা হয় বাচ্চাদের, তো এই কিশোর বয়সে বিভিন্ন রকমের খেলা হয়, বরফ পানি, কানামাছি, তারপর এই লুকোচুরি খেলা। এটা তো লুকোচুরি খেলার কথা তারা প্ল্যান করলো। তো যখন বলতেছে যে আমরা লুকোচুরি খেলি, কেন জানি তাদের কাছে মনে হলো, মানে বাচ্চারাই পরবর্তীতে এটা বলছে যে তাদের কাছে কেন জানি মনে হয়েছে যে চারিপাশটা কেমন জানি আনন্দমুখর হয়ে উঠছে। এটা তাদের কাছে ফিল হয়েছে, তাদের সবার মনে বেশ এই খেলাটার কথা যখন উঠলো যে আমরা লুকোচুরি খেলি, মনে হলো যে তাদের মনের মধ্যে একটা আনন্দ বয়ে গেল। এবং এটা কেন হলো তারা কিন্তু বুঝতে পারেনি। তারা বলছে যে ওই সময় আমরা যখন এই লুকোচুরি খেলার প্ল্যান করলাম, কেমন জানি মনে হলো যে পুরো এই কম্পাউন্ডটাই তাদেরকে মানে আগ্রহ জোগালো এটা খেলার জন্য, কেমন জানি, মানে এটা একটু অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তো প্ল্যান হলো যে যেটা হয় লুকোচুরি খেলায়, টিলো এক্সপ্রেস, যেটাকে আমরা ছোটবেলা আমরা ঢাকায় বলতাম টিলো এক্সপ্রেস। তো একজন গিয়ে ফার্স্টে তারা নিজেরা একটা বেট করবে, এটার মধ্যে একজন হবে হারবে, যে তাকে বলে চোর খেলার মধ্যে। তো সে গিয়ে যেটা করতে হয়, চোখ বন্ধ করে কোথাও গুনতে হবে, 1 থেকে 10 বা 1 থেকে 20 এরকম গোনার সিস্টেম থাকে। তো সে গুনবে, সে গোনার পরে সবাই এর মধ্যে লুকোবে, এবং লুকোনোর পরে সে খুঁজে বের করবে। তার যখন গোনা শেষ হবে, সে যখন গুনতে থাকবে তখন কিন্তু সবাই লুকোনো শুরু করবে এদিক ওদিক। আর তার যখন গোনা শেষ হবে তখন সে শুরু করবে খোঁজা, খুঁজে বের করবে। এক একজনকে যখন সে ফাইন্ড আউট করবে তখন কিন্তু এক একজন ধরা খেয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু তার সবাইকে খুঁজে বের করতে হবে। এই খেলার নিয়ম আপনারা অনেকেই খেলেছেন, এটাই ছিল সেই টিলো এক্সপ্রেস খেলার নিয়ম, এবং এরকমই তারাও করলো।
তো সেই বেট হলো, তো বেটের মধ্যে হেরে গেল হচ্ছে সেই রাফাত দেখা গেল যে ওই সেই বারবার মানে বিভিন্ন আউট হয়ে যাচ্ছে, তার মধ্যে সেই হলো শেষ পর্যন্ত চোর। তো রাফাত যখন চোর হয়েছে মানে তাকে খুঁজতে হবে সবাইকে, তো বললো যে ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে এইখানে চোখ মানে উঠোনের মধ্যে চোখ বন্ধ করে লাভ নাই, তুমি দেখবা। তো সে বলছে না আমি দেখবো না, কিন্তু অন্যরা বলছে না তুমি দেখবা, এটা বিশ্বাস করি না আমরা, তুমি এখানে যাও, ওই যে একটা ঘর আছে, ওই যে কর্নারের দিকে একটা ঘর আছে। বাচ্চারা সবাই কিন্তু এই বাসা সম্বন্ধে বাচ্চাদের মধ্যে কিন্তু ধারণা কম, তারা জানে পুরনো বাড়ি, জমিদার বাড়ি, তাদের পূর্বপুরুষদের এখানে বাড়ি ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কিন্তু ভৌতিক ব্যাপারটা এত এইভাবে অনুধাবন করে নাই। তো তারা বললো যে ওই কর্নারের রুমটায় তুমি যে ওইখানে ভিতর থেকে গুনবা, সাউন্ড করবা, এর মধ্যে আমরা পলাবো বিভিন্ন জায়গায়। তো ঠিক আছে, রাফাতকে পাঠাই দেওয়া হলো কর্নারের রুমে। রাফাত চলে গেল। তো রাফাত যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিল, পেছন ফিরে তাকাচ্ছিল বারবার সবার দিকে। বলছে এইভাবে তাকাস কেন? বলে যে না ওই রুমের মধ্যে কে আছে, কিচ্ছু নেই, যা যে গুন, তুই গুনবি চুপচাপ, আর তাকাবি না কিন্তু এদিকে। তো যাই হোক, রাফাত আস্তে আস্তে উঠে গেল। বাসাটা তো এরকম যে কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তারপর একটা করিডোর দিয়ে রাফাত একলা একলা গেছে, যে ওই ঘরের সামনে দাঁড়াইছে। ঘরটা তার কাছে দেখে একটু ভয় লাগতেছিল রাফাতের কাছে, কারণ দরজাটা খোলা এরকম মেলা, কিন্তু ভেতরে কেমন জানি একটা অন্ধকার গোমট এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে, এরকম রাফাতের ফিল হচ্ছিল। তো এইসব জিনিস কিন্তু পরে রাফাত বলছে, মানে রাফাতের মুখের ভাষ্য এগুলা। তার কেন জানি মনে হচ্ছিল ভিতরে কেউ আছে, তাকে মানে সে গেলে দেখতে পাবে। তো সে ইতস্তত করতেছে, আবার তাকালো বাইরে, তো আবার তার কাজিনরা হাত দিয়ে দেখাচ্ছে তাকে ভিতরে যাইতে। তো রাফাত মানে কিছু চিন্তা না করে ঢুকে গেল রুমে। তো রুমটা অন্ধকার, আলো আধারিতে ভরা। তো সে এক পাশে গিয়ে গোনা শুরু করলো, 1 2 দেয়ালের দিকে তাকায়। আর সে অনেস্ট ছিল, সে দেখবে না, মানে ওই সময় বাচ্চারা আসলে অনেস্টি থাকে, খুব কম বাচ্চাই আছে যে চুরি করে দেখে। তো যাই হোক, এরকম গোনা শুরু করলো, 1 2 3 এরকম গুনতেছে। তো এর মধ্যে সবাই পলানো শুরু করলো। সবাই যখন লুকানো শুরু করছে, সবাই লুকা যাচ্ছে, তো এরকম 6 7 তার 10 পর্যন্ত গোনার কথা আর কি, 10-এর মধ্যে লুকাইতে হবে। তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং ছিল 10 গোনার মধ্যে লুকাইতে হবে। তো ওই টাইমটা আসলে এক্সটেন্ড হয়, যে মানুষকে কত দূর পর্যন্ত যেতে পারবে প্যারামিটার বলে দেয়, যে এই এতটুকুর মধ্যে লুকাইতে হবে। তো ওদের প্যারামিটার ছোট ছিল, 10 পর্যন্ত গোনার কথা। তো সে যখন 1 2 3 করে 6 না 7-এ একটু সময় নিয়ে গোনে, 6 বা 7-এর পরে কিন্তু কেউ আর তার এই কল শুনে নেই। তো যাই হোক, সবাই লুকায় পড়ছে, এর মধ্যে বিভিন্ন জায়গায় লুকায় বলতেছে নিজেরা, মানে যে যার মতো ভাবতেছে। আবার অনেক সময় টিম করেও লুকায়, 2 জন একসাথে লুকায়, এরকম আছে। তো তখন তারা বলতেছে যে এই তো দুষ্ট, ও 10 গুনলো না, এরপর চুপ করে আছে, ও নিশ্চয়ই এরপরই বের হয়ে গেছে রুম থেকে, দেখতেছে। তো সবাই ঘাপটি মেরে আছে নিজের মতো। এর মধ্যে অনেক সময় পার হয়ে যাচ্ছে। তো ওরা কিন্তু পড়ন্ত বিকালের দিকে খেলা শুরু করছিল। তো লুকায় থাকতে থাকতে একসময় ধৈর্যচ্যুতি ঘটলো এদের, কারণ বুঝতেছে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় লুকাইছে, ওই বাড়ির সেই পুরনো বা জমিদার বাড়ির, কেউ এই দেয়ালের পেছনে, কেউ অন্য রুমের কর্নারে, এরকম। তো ওদের মধ্যে একজন বেশ ভয় পাওয়া শুরু করলো। সে মানে একা লুকাইছিল একদম এই পাশের একটা ঘরে, এবং সে এখান থেকে দেখতেছিল যে আলো কমে যাচ্ছে এবং অনেক সময় গেছে, কিন্তু কেউ কিন্তু বের হয়ে আসতেছে না। তো ও আসলে ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে ওর কাছে কেন জানি মনে হলো তার রুমের মধ্যে কেউ আছে, মানে তার সে যে রুমের মধ্যে আছে কেউ একজন আছে। এবং এক সময় সে শুনলো চাপা একটা হাসির শব্দ, মনে হচ্ছে ভারী কোনো কণ্ঠে কেউ চাপা হাসি দিছে। বড়রা ছোটদের দুষ্টুমি দেখলে যেভাবে হাসে ওরকম। তো সে এরকম কেঁপে উঠে পিছনে তাকাইছে। তার কাছে মনে হচ্ছে যে অন্ধকার কোণটা, মানে ঘরের যে কোণাটা একদম কর্নার, 2 দেয়াল যেখানে মিশছে, ওই কর্নারে অন্ধকারের মধ্যে কেউ বসে আছে, এরকম মনে হচ্ছে। সে দেখতে পাচ্ছে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে। তো ভয় পাইছে সে তাড়াতাড়ি বের হয়ে আসছে, কারণ সে চিন্তা করছে যে আমি ধরা পড়বো, অসুবিধা নাই, আর বাইরে তো অন্ধকার, মানে তখন অলরেডি মানে আলো একদম পড়ে গেছে, মানে যেই সময়টা মানে গধূলির সময় যেটাকে বলে, এরকম সময় হয়ে গেছে। তো সে বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখতেছে কেউ নাই, পুরা খালি, করিডোর খা খা করতেছে, এই পাশে উঠান খালি। তো সে সবার নাম ধরে ডাকা শুরু করলো, এই অমুক বের হয়ে আসো, ওর তো কোনো খবর নাই, রাফাত কাউরে খুঁজতেছো না, কি ব্যাপার, কাউরে তো ধরলো না, এতক্ষণ হয়ে গেছে। তো সে যখন চিল্লাইতেছে কর্নারে, তারপর দেখলো যে কয়েকজন বের হয়ে আসছে, পুরো এই দেয়ালের এই পাশ থেকে ওইখান থেকে কয়েকজন আসছে। তো তারা সবাই মিলে আবার গেল তাদের ওই বিল্ডিং এর পিছনে, দেখলো যে ওরা 2 3 জন ছিল, তারাও 2 জন, মানে তারা ব্যস্ত হয়ে গেছে, লুকাচ্ছিল গাছের পিছনে, কিন্তু বের হয়ে আসার বললো যে কি হয়েছে,
মানে বলে যে রাফাত তো দেখতেছি না, কাউরই তো খুঁজে নেই, কোথায় তোমরা কেউ দেখছো রাফাতকে? বলে না, বলে এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবাই যখন একসাথে হয়েছে 5-7 জন ছেলে, তো তাদের মধ্যে থেকে আরো একজনকে পাইতেছে না তারা, সে কোথায়? তো ওকে খুঁজতে খুঁজতে তারা ওই পুরা যে জমিদার বাড়ির কম্পাউন্ডের পিছন দিকে চলে গেছে। এটি কিন্তু অন্ধকার খুব দ্রুত নেমে আসতেছে। তো যে দেখতেছে ওইখানে মানে ওরা দেখতেছে যে কবরস্থান এখানে শুরু হয়েছে, তো কবরস্থানে ওখানে দিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, ওর নাম ধরে রাফাতের নাম ধরো, দুজনের নাম ধরে ডাকতেছে। তো দেখা গেল যে 2-3 বার ডাকার পর একসাথে ডাকতেছে, তো ওই ছেলেটা বের হয়ে আসছে, সে বের হয়ে আসছে একদম, তার মানে মনে হচ্ছে ঘুম ঘুম। তো ওর বলতে হাত দিয়ে ডাকছে, এদিকে আসো তাড়াতাড়ি। তা আসলো, আসার পর কি হয়েছে তোমার? বলে আমি তো প্রায় ঘুমাই গেছিলাম এখানে। কোথায়? বলে ওই যে ওই কবরের পিছনে, কবরটার পিছনে লুকায়। বলে এটা কোনো কথা নাকি, তুমি কেন ওইদিকে লুকাইছো? বলে যে আমি বসে আছি লুকায় থাকতে থাকতে, তুমি তো কবরস্থানে কেন গেছো দূর? আমার যাতে খুঁজে না পায়। যাক, রাফাতকে তো পাইতেছি না। তো যাই হোক, সবাই মিলে আসছে, এখন অনেকক্ষণ তারা রাফাত ডাকাডাকি করলে, এর মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো তারা আর দূরে গেল না, একেবারে বাসায় চলে আসলো। এসে বাসায় এসে সবাইকে বলতেছে যে এরকম আমরা রাফাতকে খুঁজে পাইতেছি না। কি হয়েছে তখন জিজ্ঞেস করলো, রাফাতের মা আসছে দৌড় দিয়ে, কি হয়েছে? বললো যে এরকম টিলো এক্সপ্রেস খেলতেছিলাম, রাফাত তো হারছে, চোর হয়েছে, ও গুনতেছিল, তারপর আরও আছে না, কোথাও নাই। বলে কোথায় গুনতেছিল? রাফাতের মা বলে যে বলতেছে কোথায়? বলে ওই যে ওই রুমে। তো তিনি যখন শুনছে ওই রুমের কথা, তখন নাকি তিনি সাথে সাথে মূর্ছা গেছেন, মানে একদম পড়ে গেছেন। তো অন্যান্য মুরব্বীরা এসে ধরছে তাড়াতাড়ি, তা জিজ্ঞেস করলো কি হয়েছে, তাকে তার বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে এরকম এরকম রাফাত। তো তারা হচ্ছে রাগ করে উঠলো, বলে তোদের কে বলছে ওখানে যাইতে, আর ওইখানে কেন পাঠাইছিস ওই রুমে? ওই রুমে কেন পাঠাইছস? তখন আমরা কি জানি ওই রুমে কি পাঠাইছে। তো এদের মধ্যে তারা সুন্দর শুনতেছে যে নিজেদের মধ্যে কথা বলে মাস্টার সাহেব শুনতেছে। তো মাস্টার সাহেব শুনে তারা বলছে কি মাস্টার সাহেব কি? তাহলে আচ্ছা বাচ্চাদের আর বললো না, সরানো এখানে। তো সরাই নিল। তো যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে যে ওইখানে একজন টিচার থাকতো। তো ওই টিচার পরবর্তীতে কোনো একটা কারণে কোনো কারণে তাকে ওখানে শাস্তি দেওয়া হয়েছিল জমিদার বাড়িতে, এবং অনেকেই মনে করতো যে ওই টিচারের যে প্রেতাত্মা সেখানে আছে সেটা অনেকে বিশ্বাস করতো। এবং কিন্তু সত্যিকার অর্থে যারা এখানকার যারা হুজুর ছিলেন তারা বলছেন যে এটা আসলে জিন, এটা কোনো প্রেতাত্মা না, এই টুকিটাকি যে মানুষকে দেখা দেয় ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জিন, এটা কোনো মাস্টারের আত্মা না বা টিচারের আত্মা না। কিন্তু মানুষ কিন্তু মনে করতো, অনেকে এরকম মনে করতো, কারণ ওই যে টিচারের মতো সেজে বা টিচার অনেকে ফিল করতো যে ওখানে হাঁটা চলা করতেছে, বা ওই ঘরের মধ্যে থেকে টিচারের কণ্ঠ শুনতো গেলে, অনেকে পাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ করে, মানে একলা ভর দুপুরে মানুষ যাচ্ছে, কেউ শুনতেছে যে ভেতর থেকে টিচার কথা বলতেছে বা পড়া বুঝাচ্ছে কাউকে, এরকম গিয়ে দেখতো নাই। আবার অনেকে এরকম শুনতো। তো যাই হোক, তো এরকম কথাবার্তা হচ্ছে, বাসার মধ্যে কই গেল। তো যেহেতু এখানে ওই রুমের মধ্যে ঢুকেই সেই হয়েছে, যারা বড় মানুষ মুরব্বী তারা ওখানে বেরোয় যে একেবারে রাতের বেলা, তখন ওই জমিদার বাড়ির ওই বিল্ডিং এর মধ্যে তো তখন কারেন্ট ছিল না, কারণ ওইটা একেবারে অংশ, ওখানে মানুষ থাকে না, কিভাবে যাবে। তো বাসার থেকে হারিকেন, টর্চ লাইট এগুলো নিয়ে গেল, গিয়ে পুরো ওই জায়গায় সার্চ করলো, দেখলো যে ওই রুমের মধ্যে কেউ নাই, পুরা রুম ফাঁকা, মানে রুম ফাঁকা, খাঁকা করতেছে, রুমের মধ্যে কেউ নাই। পুরা খুঁজলো, উপরতলা খুঁজলো, নিচতলা খুঁজলো, আর রাফাতের নাম ধরে রাখলো, নাই, একদম নাই। তো রাফাতের নানাও তো পাগল হয়ে গেছে, তার মা তো একবার ওই যে মূর্ছা গেছে, তারপর পানি দিয়ে তার হুশ আনছে, সে প্রলাপ বকতেছে ছেলের জন্য। তো সবাই খুব টেন্সড, কি করবে বুঝতে পারতেছে না, চিন্তা করতেছে যে থানায় খবর দিয়ে পুলিশকে বলবে নাকি যে এখানে ছেলেকে পাচ্ছে না। তো পুলিশও মানুষকে সাধারণত 24 ঘন্টা সময় নেয় মিসিং পার্সন ধরতে, কিন্তু তারপর এখানে যে ছোট বাচ্চা, এই জন্য চিন্তা করছে। এবং তানভীরের নানারও মোটামুটি প্রভাব ছিল, সেখানে প্রভাবশালী মানুষ। তো যিনি চিন্তা করছেন যে থানায় বলবেন, প্রিপারেশন নিছে, বাসার থেকে মানুষ পাঠাইছেন থানায় যে বলতে যে ছেলে এখান থেকে হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। তো বাসার মানুষ গেছে থানায় খবর দিতে, আর মসজিদেও খবর পাঠিয়েছেন হুজুরকে আনতে। তো যাই হোক, এর মাঝে আসলো দারোগা সাহেব আসার আগেই হুজুর আসলো। এসে হুজুর আরেকজনকে সাথে তো ওনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছে, আনার পর বললো যে এরকম এরকম ব্যাপার হুজুর, ছেলেকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো হুজুর বললো ঠিক আছে, আমার সাথে আরো মানুষ আসেন, তানভীরের নানা সহ মামারা, এবং সবাই মিলে গেল। মহিলাদেরকে বললো যে খবরদার যেতে না ওইখানে, বাচ্চাদেরকে বাসায় থাকতে বললো, বাচ্চারা যেন ওখানে না আসে। তো তারা হেঁটে গেলেন ফার্স্টে, পুরা কম্পাউন্ড একবার ঘুরলেন। হুজুর চোখ বন্ধ করে করে দাঁড়ায় দোয়া পড়তেছেন, তারপর সেই কবরস্থানের ওদিক দিয়ে যাচ্ছেন। তো
সবার হাতেই এই আলো, হারিকেন, লণ্ঠন ইত্যাদি নিয়ে যাচ্ছেন। তারা প্রায় 5-7 জন মানুষ, লাঠি আছে হাতে। তো এরকম যে যখন পুরো কবরস্থানটাকে তারা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, তো কবরস্থানে এক জায়গায় দেখলেন যে বিড়ালটা বসে আছে একটা কবরের পাশে, এরকম বেশ বড় বিড়াল। তো ওরা সবাই কিন্তু আসছে, এতগুলো মানুষ দেখো কিন্তু বিড়ালটা ওখান থেকে সরে নাই, তার চোখ জলজল করতেছে। তো হুজুর সবাইকে হাত দিয়ে এরকম দাঁড়া করায় কাছে যে মানে বিড়ালটা থেকে বেশ কাছাকাছি দূরে যেয়ে তিনি দোয়া পড়তেছেন, চোখ বন্ধ করে দোয়া পড়তেছেন। তো বেশ অনেকক্ষণ দোয়া পড়ছেন। দোয়া পড়ার পর হুজুর বলতেছে তোমরা আসো। তারা সবাই হাঁটা দিল কবরস্থান থেকে বের হয়ে। বিড়াল কিন্তু ওখান থেকে সরলো না, বিড়ালটা কিন্তু ওখানেই বসে আছে। নর্মালি কিন্তু মানে যে কোনো বিড়াল এরকম সিচুয়েশনে থাকেই না এতগুলো মানুষের জন্য। তো যাই হোক, তারা কবরস্থান থেকে বের হয়ে ওই রাস্তা ধরে, মানে একেবারে অন্ধকার রাস্তা, ওইটা ধরে ওই সেই হারিকেনের আলোতে যা দেখা যাচ্ছে, লণ্ঠন হারিকেন এগুলোর আলোতে একেবারে হাঁটতে হাঁটতে হুজুর সবাইকে লিড দিয়ে নিয়ে গেলেন একেবারে পুকুরের পাশে। পুকুর কিন্তু একদম নিস্তব্ধ, গাছের পাতাগুলো নড়তেছে এবং এর মাঝে বেশ মানে মেঘলা হয়ে গেছে আকাশ, মেঘ ডাকা শুরু হয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং এর মাঝে আকাশে বিজলিও চমকাইল একবার। তো হুজুর ওখানে দাঁড়িয়ে নাকি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, বিশেষ কোনো দোয়া তিনি পড়া শুরু করলেন। তো যখন পড়তেছেন ওনার সাথে হাফেজ সাহেবকে তিনি বলছেন এখানে একই সাথে পড়তে আর কি। তো দুজন মিলে পড়তেছেন। তো একটু পরে খুব আশ্চর্যজনকভাবে আবহাওয়াটা বেশ চেঞ্জ হয়ে গেল ওইখানে। মনে হচ্ছে যে একবারে ঝড় বৃষ্টি এখনই আসবে, এরকম অবস্থা। আকাশ ঘুম ঘুম বেশি করা শুরু করলো, মনে হলো যে মেঘগুলা একত্রিত হয়ে যাচ্ছে ওই জায়গায়। এবং হুজুরের সেই তেলাওয়াত আরো জোরে হচ্ছে, মানে আরো উচ্চ স্বরে করতেছেন তিনি। এই সময় হঠাৎ করে দেখলেন যে আকাশ থেকে মনে হলো একটা মানে একেবারে বিদ্যুতের মতো এসে, ওখানে তাল গাছ ছিল 3টা, ওই তাল গাছের গোড়ার মধ্যে টাম করে পড়লো এই বাজের মতো। এবং ওই গোড়ার মধ্যে আগুন ধরে গেল, তাল গাছের গোড়ায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আর তারপরে ধপ করে পানিতে কিছু একটা পড়লো উপর থেকে এসে, বেশ জোরে। মনে হলো যে একটা বেশ জোরে একটা মানুষের মতো এসে ঝপ করে পানিতে পড়ছে। পানি একেবারে ছিটকায় উঠছে উপর দিকে পুকুরের। তো পড়ছে যে তখন তারা খেয়াল করছে যে পানিতে পড়ছে সে হাত দিয়ে এরকম করে পানি নাড়াচ্ছে, মানে হাবুডুবু খেতেছে, পানিতে ডুবে যাবে। তো সবাই বুঝলো, মানে পরিবারের সবাই বুঝলো এটা রাফাত পড়ছে উপর থেকে, কোনো জায়গা থেকে, কোনো তাল গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে ওখানে তাকে ফেলা হয়েছে, মানে উপর থেকে ফেলা হয়েছে রাফাতকে পানির মধ্যে। সে ডুবে যাচ্ছে ওখানে, সে হাত পা নাড়তেছে, ডুবে যাচ্ছে আর কি। তো এই সময় রাফাতের মামা 1 সেকেন্ডে কোনো চিন্তা না করে সে দৌড় দিয়ে যে স্প্রিং এর মতো লাফ দিল পুরো পুকুরের মধ্যে জবাস করে, এবং সে সাঁতরায় যাচ্ছে। তো তিনি যখন সাঁতরায় যাচ্ছেন দেখলেন যে রাফাতের নানিও পেছন থেকে চলে আসছিল ওইখানে। তো নানি যখন চলে আসছে তখন তিনিও মনে হচ্ছে যে পানিতে নেমে যাবেন এরকম আর কি। তখন ওই হুজুরের সাথে যিনি ছিলেন আরেকজন আলেম ছিলেন, হাফেজ সাহেব, তিনি ওনাকে বলছেন যে খালা আপনি যান না ওখানে, আপনি যান না, এখন আপনি গেলে কিন্তু বিপদ হবে, আপনি পিছনে যান, আপনি পিছনে, আপনাকে আসছেন কেন ওইখানে, পিছনে যান, আপনি শরীর বন্ধ করেন করে পিছনে যান, এখানে থাকেন না। তাই বলে তিনি চুপ করে আছেন। তো একটু পরে দেখলো যে সাঁতরায় খুব দ্রুত রাফাতের মামা বা তানভীরের মামা সাঁতরায় দ্রুত চলে গেলেন ওইখানে, গিয়ে রাফাতকে ধরলেন, মানে সে ডুবে গেছিল, তিনিও ডুব দিয়ে ধরলেন। ধরে তারপর তিনি মানে টেনে নিয়ে আসতেছেন, মানে ডুবন্ত মানুষকে যেভাবে টেনে আনে ধরে, তো এনে একদম পাড়ে উঠছেন, হাঁপাচ্ছেন। তো এনে উঠাইছেন, দেখছেন যে আসলে রাফাতই ওখানে পড়ছিল। তো তাকে তুলে ধরে এরকম করে পরে নিয়ে আসা হলো। আনার পর বুঝতেছে যে তার হার্টবিট আছে, মানে সে শ্বাস নিচ্ছে কিন্তু অচেতন। তো ওই অবস্থায় হুজুর বললেন যে নিয়ে আসেন তাড়াতাড়ি। তো যখন তারা আসতেছে ওই রাস্তা ধরে একদম কবরস্থানের পাশ থেকে, তখন কিন্তু কবরস্থানের মধ্যে মনে হচ্ছে কারা কানা ঘুষা করতেছে, কথা বলতেছে, এরকম একটা অবস্থা, মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা। মনে হচ্ছে সেখানে মানুষজন কিছু কথা বলতেছে, মানে নিজেদের মধ্যে। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে এরকম মনে হচ্ছে কবরস্থানের পাশে। এবং যারা গেছিল সবাই ভয় পেয়ে গেছে, সবার গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে হাতের যে হারিকেন লণ্ঠনের আলো তো খুব দূরে যায় না, ছড়ায় না বেশ। এর মাঝে কবরস্থান, এখানে কেউ প্রাচীন কবরস্থান, এখানে কেউ থাকে না। সেখানে মনে হচ্ছে মানুষজন গুঞ্জন করে কথা বলতেছেন একজন আরেকজনের সাথে, কানাঘুষা করতেছে এরকম। তো যাই হোক, তো মোটামুটি তারা ওই জায়গাটা পার হয়ে গেল, পার হয়ে কবরস্থান পার হয়ে একদম চলে আসলো তাদের বাড়ির উঠানে।
উঠানে এনে বারান্দায় রাফাতকে শোয়ানো হলো, শোয়ায় তাড়াতাড়ি তার পানি যতটুকু তার পেটে ঢুকছিল বের করা হলো এবং সে বের করে দিল, কাছতে কাছতে সব পানি বের করে দিল। তো তারপরে হুজুর বললেন যে শরীর মুছায় দেন তাড়াতাড়ি, তয়লা এনে মোছানো হলো এবং তিনি তখন ওখানে বসে দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে 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 তিনি বললেন যে ছেলেকে তো রুকাইয়া করতে হবে, ওকে নিয়ে গেছিল, খারাপ জিন নিয়ে গেছিল, তো ওকে আমি রুকাইয়া করব, আপনারা মহিলারা কেউ আসবেন না, আমরা নিয়ে বসি একটু ক্লোজড এনভায়রনমেন্ট। এর মধ্যে কিন্তু বেশ ঝড় বৃষ্টি বাতাস শুরু হয়ে গেছে বাইরে এবং বৃষ্টিরও কিছু ফোঁটা পড়তেছে। তো এই অবস্থায় হুজুর নিয়ে গেলেন ভেতরের রুমে, নিয়ে যেয়ে তিনি রুকাইয়া শুরু করলেন, দোয়া পড়তেছেন, ঘরের বসে বাতি নিভাইতে জাস্ট মোমবাতি জ্বালায় রাখছেন। এই সময় দেখা গেল যে রাফাত কথা বলা শুরু করলো ভারী গলায়, বেশ ভারী গলায়, মানে এটা ওর মানে কণ্ঠে যতটুকু মানে জোর করে ইলাস্ট্রেট করে মোটা করে দেওয়া যায় একটা কিশোরের কণ্ঠ সেরকম ভাবে, এবং উঠে বসলে একদম উঠে বসে কথা বলতেছে। তো এরকম করে সোজা উঠে বসে কথা বলতেছে। তো হুজুর তখন জিজ্ঞেস করলো যে এই ছেলেকে কেন ধরছিলি, কোথায় নিয়ে গেছিলি? বললো তো নিয়ে যাইতাম, আপনি তো টানায় আনলেন আমারে, আমি তো ওরে নিয়ে চলে যেতাম এখান থেকে। বলে কেন? যে ওর পরিবারে পূর্বপুরুষ আমার উপর অনেক অত্যাচার করছে, ওরে ছাড়বো না। তখন হুজুর বললো যে চুপ থাক বেয়াদব, মৃত্যুক্ষ থাকার, কিসের তোর উপর অত্যাচার করছে, তুই কে? তখন সেই ওই টিচারের নাম বলতো, না তুই কোনোই না, তুই কারো আত্মা না, তুই জিন, তোর নাম বল। তখন তিনি বকা দিয়ে বলছে, তখন নাকি সেই জিনটা মানে উনি তখন সাথে বলার সাথে সাথে দোয়া পড়ছেন, হুজুর দোয়া পড়ছে, সূরা পড়ে মানে বিশেষ আয়াত পড়ে করছে, তখন সাথে সাথে নাকি মানে চিৎকার করছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যেতেছে আমার। তখন নাকি সে বললো যে আমার নাম অমুক। বলে তুই কি করস, তুই এখানে এই পোলারে নিছস কেন? তখন বলছে লয়ে যাবো। কেন নিয়ে যাবি তুই? ওর পূর্বপুরুষ অনেকেই করছে। আবার তিনি দোয়া পড়ে করলেন, বলে এই ছেলের কি হয়েছে, এই ছেলের সাথে কেন এরকম করতেছিস? ছাড়, ওরা ছেড়ে এক্ষুনি চলে যাবে, কখন আসবি না, ওরা নিয়ে গেছে সের জন্য তোর শাস্তি দেবো এখন। তাই বলে হুজুরি করলেন এবং তিনি আরো আমল করা শুরু করলেন। তো এক পর্যায়ে নাকি বলছে যে ছেড়ে দিয়েছি। তো বলছে কি হয়েছিল, তুই কি লেগে ধরছিস? ওরে কয়ে যে আমি ওই রুমে থাকি, আমি ওইখানে থাকি, ওই বাসার মধ্যে ঘোরাঘুরি করি, কে পোলা ওই সময় ঢুকছে, ওইখানে ঢুইকা আমার পাশ দিয়ে গেছে এবং আমার তখন নজর পড়ছে ওর উপরে, আর আমার নজর খুব খারাপ, আমার নজর কারোর উপর পড়লে আমি তারে লয়ে যাই। যাই হোক, অনেক তাকে তখন ওই হুজুর অনেক মানে তাকে বিভিন্ন রকমের দোয়া পড়ে সালাহ দিলেন, বুঝাইলেন যে এগুলো করবি না, এই সেই অনেক কিছু বললেন যেটা করে আর কি জিন ছাড়ানোর সময়। তো তিনি এই টোটাল পারফর্ম করে তার যে রুকাইয়া পারফর্ম করার পরে দেখা গেল এক সময় ওই জিনিসটা রাজি হলো চলে যাবে এখান থেকে, কারণ হুজুর তাকে হুমকি দিচ্ছে যে তাকে শাস্তি দিবে, আটকায় রাখবে। তো এক পর্যায়ে সে ছেড়ে দিল, রাফাতকে ছেড়ে দিল, রাফাত ধাপ করে পড়ে গেল। তো হুজুর সাথে সাথে বললো যে আপনারা নিয়ে আসেন, তেল নিয়ে আসেন। তো দেখা গেল যে বাসায় সরিষার তেল ছিল, সরিষার তেল আনছে, তিনি দোয়া পড়ে ফু দিয়ে সে সরিষার তেল মালিশ করে দিলেন হাতে পায়ে ছেলেটার, আর বললো যে ওর কিন্তু জ্বর আসবে, কষ্ট হবে, কারণ ওর উপরে এই জিন আসর করছিল, ওকে নিয়ে গেছিল। কতদূর নিয়েছিল বলা যায় না, জিনটা তো চলে অন্যভাবে, ওরা তো মানুষের মতো না, অন্য ডিমেনশনে, এবং আমি ওই সময় আমল করে ওকে ওখান থেকে আনাইছি। তো হুজুর বলল যে কি হয়েছিল জিনিসটা তিনি শুনছেন, হুজুরের কাছে ওনার আরো ছিল, জিন ছিল সাথে, হুজুরের কাছে আসতো যারা। তো বলছে যে এর মধ্যে জিনদের সহায়তা নিচ্ছেন তিনি এটা আনানোর জন্য। তো ওদের মধ্যে বলছে যে ওই রাফাত নাকি ওখানে ঢুকে যখন গুনতেছিল তখন নাকি ওই জিনটা ওখানে ঘুরতেছিল ওই জায়গা দিয়ে, এবং এমন একটা সময় যে সময়টা আসলে খুব মানে সেই মাগরিব আসন্ন কাছাকাছি একটা সময়, পড়ন্ত বেলায় সময়, এবং তার খুব ভালো একটা সুবিধা হয়েছে এবং রাফাতের উপর তার নজর পড়ছে, এই ছেলেকে সে নিয়ে যেতে চাইছে। এবং ওইটা অনেক সময় তাদের শত্রুতা থাকে কোনো পরিবারের সাথে। দেখা গেছে যে আমাদের দেশে যখন মানুষজন এসে বাড়িঘর কিনছে বা জমি জমা নিয়ে থাকা শুরু করছে, তখন কিন্তু জঙ্গল পরিষ্কার করছে অনেক জায়গায় গেছে, দেখা গেছে যে ওদের আবাসস্থল ছিল সেটাও কিন্তু মানুষ পরিষ্কার করে সেখানে থাকা শুরু করছে, বাড়িঘর নির্মাণ করছে। এর জন্য তাদের সাথে একটা কনফ্লিক্ট থাকে। তো এই জিনও অনেক সিনিয়র জিন, তার সাথেও একটা কনফ্লিক্ট এদের পরিবারের ছিল, সেটার থেকে এগুলা। তো যাই হোক, এই জন্যই মানুষ অনেক সময় মনে করে যে ওইখানের মানুষ অনেকের বিশ্বাস যে মাস্টার সাহেব এখানে ঘোরাঘুরি করে, তো এরকম আসলে ব্যাপারটা না। তো যাই হোক, তিনি এগুলো বলেন যে ওকে যাই হোক ছাড়ানো হয়েছে। তিনি ওই যে ওখানে বিড়াল বলতেছে যে ওখানে রহস্য, উনি বলেন নাই যে বিড়ালটা জিন, বাট তিনি বলছে যে ওখান থেকেই উনি জানতে পারছেন কবরস্থান থেকে যে ওকে কোথায় নিয়ে গেছে এবং কোন জায়গায় তাদের পোর্টাল দিয়ে যাচ্ছে। তো সেখানে যেই তিনি দোয়া পড়ে দিছেন,
তার মতো চেষ্টা করছেন এবং ওকে তো দিয়ে গেল, রেখে দিয়ে গেছে। তো পরবর্তীতে হুজুর বলে যান যে রাফাতকে এখানে যে কয়দিন থাকবে সাবধানে রাখতে, এবং দোয়া দুরুদ পড়ে তিনি ফু দিয়েছেন এবং বলছে যে তারপরে তার বাড়িতে গেল তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে, বেশ কিছুদিন তার উপরই করতেন। আর বলছে যে ওর দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, ভালো, ওর উপর এরকম উপরি জিনিসের নজর পড়তেই পারে, তো ওকে সাবধানে রাখবেন, ও যখন মোটামুটি যুবক বয়স হবে তখনও সাবধানে রাখবেন। তো এগুলো বলে দিয়ে গেছিল হুজুর। তো রাফাতের আম্মা সেটাই মেনে চলতো এবং পরবর্তীতে রাফাতকে বেশ সাবধানে রাখতো। আর ওই বাসাতে ওই ছেলেপেলেদেরকে খুব রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল ওই জায়গায় খেলতে না। তো তারপরও ছেলেপেলেরা কিন্তু ওইটা মানে ওই জানতো এইসব ঘটনা ঘটছে এবং তাদের মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করতো ওই জায়গার উপরে। ছেলেপেলেরা তারপরও যেত লুকায় দেখতে এবং এরকম টুকিটাকি ব্যাপার স্যাপার ঘটতেই থাকতো ওই বাসায়। ওই বাসার ওই জায়গাটা একটা হন্টেড জায়গা। যাই হোক, এই ছিল তানভীরের এই ঘটনাটা। এবং আচ্ছা, এখানে তানভীর বলছে যে পরবর্তীতে রাফাতের কাছে কি শোনা গেছিল। রাফাত নাকি সবাই যখন তাকে পাঠায় ওইখানে, সে ঘরে যে ঢুকতেছে, ওই যে তার কাছে ফিল হচ্ছিল কেউ আছে ঘরের ভেতরে। সে যখন ঢোকার পর নাকি তার মনে হলো যে ওই রকম, ওই যে ঠিক ঘরের কর্নারে কে একজন বসে আছে, দুই দেয়াল যেখানে মিশছে সেখানে। তো সে একটু অস্বস্তি ফিল করছে। তো তারপর নাকি সে ঘুরে গোনা শুরু করছে। একটু পরে নাকি সে দেখে যে তার ঘাড়ের মধ্যে মানে তার কাঁধে কি জানি স্পর্শ করলো। তো সে তখনই কিন্তু সে গোনা থামাই দিছে। সে পিছন ফিরে তাকায় দেখে যে একটা লোক এরকম পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা এবং কিরকম বয়স হবে, মানে বয়স হবে এরকম 50-55 বয়স এরকম একটা লোক, এবং পাঞ্জাবি পাঞ্জাবি পরা এবং হালকা আলো যে আসতেছে বাইরে সেটাতে যতটুকু বোঝা যাচ্ছে অন্ধকার তার চেহারা। এবং ওই যে টিচার সুলভ একটা লুক, মানে টিচাররা যেরকম থাকে সাধারণত ওই সময় যেরকম থাকতেন আর কি, যেরকম বেশভূষা নিয়ে এরকম। কিন্তু এই যে আলো আধারিতে তার চোখ দুটো জ্বলতেছে, চোখ দুটো মনে হচ্ছে জ্বলতেছে, মানে আলো বেরোচ্ছে চোখ থেকে। তো রাফাতকে নাকি এরকম ধরে রাফাতের দিকে তাকে হাসছে। তারপর রাফাতের আর কিছু মনে নাই, একেবারে সে পুরা তার হারায় গেছে, সেন্স চলে গেছে। তো এতটুকুই রাফাতের মনে আছে এবং তারপরে তার তো সেন্স ফিরছে যে তাদের বাসায়। তো এই হচ্ছে তানভীরের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি কিন্তু এই ধরনের পুরনো জমিদার বাড়ির ঘটনাগুলো বেশ এনজয় করি। আর আপনাদেরকে আমি বলি, আমি কিন্তু এরকম দুই একটা জমিদার বাড়িতে গিয়েছি দেখতে, এবং আমার কাছে কিন্তু ভাইবগুলা বেশ অন্যরকম লাগছে। মানে প্রথমে ঢুকলে মনে হয় সাদামাটা একটা বাড়ি, বেশ পুরনো জমিদার বাড়ি। হাঁটলে দেখা যাচ্ছে কম্পাউন্ড, এবং দেখা যাচ্ছে ওখানে টেক কেয়ার করার জন্য কোনো মানুষ থাকে এবং যারা খুব স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু বাড়িগুলো যখন ডিটেলস দেখা হয়, মানে এই রুমগুলোতে যখন আমি গেছি, যেসব রুম অব্যবহৃত থাকে সেই জায়গাগুলো কিন্তু একদম অন্যরকম। এবং কিছু কিছু খোলা রুমে যখন ঢুকছি সেখানে তেমন কোনো আসবাব নাই, পুরানো দু একটা আসবাব আছে এবং অন্যরকম পরিবেশ। ভেতরে গেলেই মনে হয় যে কেউ একজন লুকায় দেখতেছে, মানে খুব কিউরিয়াসলি। আমার কাছে যেটা ফিল হয়েছে, এটা আমার ফিলিংস, যে আমার কাছে মনে হয়েছে যে কেউ লুকায় আমাকে দেখতেছে আড়াল থেকে, এবং সে খুব কিউরিয়াস, সে খুব বোঝার চেষ্টা করতেছে যে মানুষটাকে। তা আমি কিন্তু সবসময় যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিছি, শরীর বন্ধ করে ঢুকছি। আর আমি যখন এরকম জায়গায় যখনই যাই, আমি এই বিশ্বাস নিয়েই ঢুকি যে এখানে যদি কিছু থেকে থাকে, মানে সুপার ন্যাচারাল কিছু, সেটা অবশ্যই জিন্নাত, মানে জিন, এটা অন্য কিছু না, এটা করে আত্মা না। এটা আমি এই বিশ্বাসটা আমি একদম আমার রিজিড বিশ্বাস। এই বিশ্বাসকে টলানো সম্ভব না, এটা ধর্মীয় বিশ্বাস এবং এটাকে আমি ওইভাবে বিশ্বাস করেই চলি। মানে আপনাকে তো একটা স্কেল দিয়ে মাপতে হবে সব কিছু। আমার বিশ্বাসের এই মাপার স্কেলটা হচ্ছে ধর্মীয় শিক্ষার থেকে, মানে ধর্মীয়ভাবে যা লেখা আছে, মানে আমার রিলিজনে যা লেখা আছে আমি সেটাকে বিশ্বাস করি, সেখানে যাই। মানে আমার রিলিজনের বিশ্বাস থেকে আমি বিশ্বাস করি, বা যেই মানুষটাই তার রিলিজনের বিশ্বাসে বিশ্বাস করে সে সেভাবে বিশ্বাস করে। তো আমার বিশ্বাসটা আমার কাছে, আমি ওরকম বিশ্বাস নিয়ে ঢুকি যেখানে জিন আছে, আর কিছু নাই, আর কিছু থাকারও কথা না। মানে আমাদের বিশ্বাস অনুযায়ী যে যখন আত্মা চলে যায়, আত্মাকে নিয়ে যাওয়া হয়, তখন নেওয়ার পরে হয় ইল্লিন বা সিজিলে পাঠিয়ে দেওয়া হয়। তার কিন্তু এইভাবে ফিরে আসার কোনো ক্ষমতা নাই, কাউকে ভয় দেখানোর মতো তার ক্যাপাবিলিটি থাকে না। আর আমি যতদূর জানি,
যে জিনরা যেটা করে তাদের মাঝে কিছু কাইন্ড আছে যারা অনেক পুরনো, ওই যে বললাম যে অনেক জায়গায় থাকতে থাকতে তাদের ওই জায়গার প্রতি তারা অধিকার মনে করে। অন্য কেউ যখন সেখানে আসে এবং তারা যখন ওই জায়গাটাকে অধিগ্রহণ করছে, মানে যেটা হয় যে অনেক আগের মানুষ কিন্তু এইভাবেই একটা জায়গায় বসতি স্থাপন করতো, যে এসে ওই জায়গায় জঙ্গল ছিল কেটে পরিষ্কার করে ওখানে একটা জায়গা বানাতো, সেখানে তাদের মধ্যে একজন লিডার থাকতো, বাকিরা কৃষিকাজ বা অন্যান্য কাজ শুরু করতো এবং সেখানেই ঘর ভিটা তৈরি করে থাকা শুরু করতো। তো তখনকার সময় যারা জিনরা ওখানে থাকতো তারা মনে করতো তাদের স্পেসটা ইনভেড করা হচ্ছে, তো তারা তখন ওই সব জায়গায় আসা যাওয়া করতো এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ঘটনা শুরু হয়েছে। আপনারা যারা শুনেন যে বলে যে রাতের বেলা ডেকে নিয়ে যায় বাসা থেকে, কেন হয়েছে আমাদের গ্রাম বাংলায় শোনা যায়। এটা শুধু গ্রাম বাংলা না, এটা কিন্তু আমি বিদেশেও শুনছি। মানে আমি যখন আমেরিকায় ছিলাম আমার টিনেজ বয়সে বা আরও পর পর্যন্ত যুবক বয়স পর্যন্ত, তো সেখানকার অনেক জায়গায় গিয়ে শুনছি, সেখানকার যেসব জায়গাগুলো একটু রুরাল সেসব জায়গায় যে শুনছি যে এই ধরনের ঘটনা আছে, ডেকে নিয়ে যায় বাসার থেকে। আমি এই যখন পাম বিচে ছিলাম, ওই রয়্যাল পাম বিচে একজন স্প্যানিক মানুষের কাছে শুনছি যে তার বাসার থেকে রাতের বেলা নাকি মনে হতো যে তার চাচা এসে ডাকতেছে এসে তাদেরকে, কিন্তু তার টাটা থাকতো অনেক দূরে, ওখানে থাকতো না, ওনাকে চাচা এসে ডাকতেছে। এবং অনেক সময় মানে তার চাচার ডাক শুনে তার বাবা বেরিয়েছে ঘর থেকে, ঘরে দেখছে কিচ্ছু নাই, আশেপাশে এরকম ঝিঝি পোকা ডাকতেছে। রয়্যাল পাম বিচ যেটা জায়গাটা ছিল এটা একটা ফার্মিং এলাকা আর কি, ওয়েস্টের দিকে, মানে ফার্ম নির্ভর। তো যারা কৃষি কাজ করতো, পশুপালন করতো, তারা ওখানে থাকতো। যে স্প্যানিকরা অনেক বেশি থাকতো যেহেতু তারা কৃষি কাজ করতো। তো ওখানে যে সে এরকম শুনছে যে এরকম বের হয়ে দেখে যে তার ভাই নাই, কিন্তু ডাকতেছে, ডাক শুনতেছে এবং দূর থেকে ডাকতেছে। তখন মানে যখন নাকি সে তার বাসার বাইরে চলে আসে, দূর থেকে ডাক শুনতেছে কিন্তু তার ভাইকে দেখতেছে না। তো এই ধরনের ঘটনা কিন্তু গ্রাম বাংলায় প্রচলিত আছে। আমি আমার নানার পরিবারে শুনছি যে ওখানকার একজন পূর্বপুরুষ তাকে এরকম রাতের বেলায় ডেকে নিয়ে, এটা কিন্তু একদম আমি ছোটকাল থেকে শুনতেছি ঘটনা, এবং বলতেছে যে মানুষটা খুব কাছাকাছি সময়ের, খুব দূরের মানে পূর্বপুরুষ না, কাছাকাছি পূর্বপুরুষ, যে তাকে ডেকে নিয়ে কৃষিকাজের সময় রাতের বেলা এরকম ফসল হাল চাষ করার জন্য ডাকছে এবং সে গেছে ভাইয়ের সাথে, সেখানে গিয়ে হাল চাষ করতে করতে এক সময় বলছে যে আয় কুস্তি লাগি। তো এই ঘটনা কিন্তু আমি অনেক শুনছি বিভিন্ন জায়গায়, একেবারে নিজেদের পরিবার থেকে শুরু করে অনেকের কাছে শুনছি। তো এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? আসলে ঘটনাগুলো কিন্তু এই কারণেই ঘটছে যে জিনরা এক জায়গায় তারা যখন থাকতো খোলামেলা জায়গায় তাদের মতো থাকতো, যখন মানুষ এসে সেখানে বসতি স্থাপন করে এবং তাদের জায়গাগুলোর মধ্যে তাদের সমস্যা হয়ে যায়, তারা সরে যায় অনেকে। আবার অনেকে সেখানে, সবাই তো আর, যেমন মানুষের মধ্যেও ভালো মন্দ আছে, মানুষের মধ্যে কিন্তু আমরা অনেকে আছে যে দাবি ছেড়ে দেই, অনেকে আছে দাবি ছাড়ি না, অনেকে আবার দেখা যাচ্ছে যে একটু উগ্র প্রকৃতির, ওদের মধ্যে এরকম আছে, ওদের মধ্যে দুর্বল সবল উগ্র সব রকমের আছে। তো ওরাও তখন সেখানে সেটা কি করছে, মানুষের সাথে সহাবস্থানে যায় নাই, প্রথম দিকে তারা সমস্যা করছে এবং দেখা যাচ্ছে যে এই সমস্যাটা রয়ে যায়। তো এখানেও এরকমই ব্যাপার হয়েছে হয়তো, যে ওখানে রয়ে গেছিল মানুষ এবং তারা এই জিনিসগুলা রাগ করে তখন সেই পরিবারের সাথে ঘটায় বা মানুষের সাথে ঘটায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন, এই যেটা বলতেছিলাম যে আমি যেমন জমিদার বাড়িতে গিয়ে মনে হচ্ছে কেউ একদিন দেখতেছে কিউরিয়াস ভাবে। ব্যাপারটা কি যে অনেক সময় দেখা গেছে যে আমাদের দেশের যে জমিদার বাড়ির, আমাদের দেশ বলতে কি উপমহাদেশের যে জমিদার বাড়ির ঘটনাগুলো আছে, দেখা গেছে যে বেশিরভাগ জমিদাররাই, সবাই না, নট এভরিওয়ান, বেশিরভাগ জমিদারদের মধ্যে বেশ কিছু ম্যাল প্র্যাকটিস ছিল। মানে তারা বিলাসী জীবনযাপন করতেন, অনেক রকম কাজ করতেন। এরকম আমরা তো অনেক শুনছি যে এরকম যে সেখানে যে নাচ হতো, সেখানে যে জোর করে আটকায় রাখতো সেখানকার যারা নৃত্যশিল্পী যারা আসতো তাদের, এবং সেখানে তারা নাচ দেখতো এবং মানুষকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতো, জোর করে বেশি কর আদায় করতো এবং কর ঠিকমতো না দিলে বা সেই কর যে না দিত তাদের উপর অত্যাচার হতো, তাদেরকে মারা হতো এবং দেখা যেত যে তারা অনেক রকম মানে ম্যাল প্র্যাকটিস বলতে যেটা করতো যে উৎসর্গ করতো, এরকম অনেক কাজ করতো। এই যে আমি কিছুদিন আগে মনে হয় একটা ডকুমেন্টারি দেখতেছিলাম যে ফরিদপুর অঞ্চল বা কোথাও কোনো একটা জমিদার বাড়িতে এরকম সেই জমিদারের একটা অংশ দেখাচ্ছিল, বলতেছিল এইখান থেকে সে ডিক্যাপিট করতো মানুষকে এবং এইখান থেকে ফেলে দিত মাথাগুলো। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু করছে। আপনারা জানেন যে দুষ্ট প্রকৃতির জিন যারা আছে তারা কিন্তু ওইসব জায়গা বেশ পছন্দ করে, যে জায়গায় খারাপ জিনিসগুলো ঘটছে এবং সেই জায়গাটা যখন অ্যাবান্ডেন্ট থেকে যায়, অনেক দিন কেউ যায় না, একেবারে পড়ে আছে। এবং কিন্তু আমাদের ধর্মে বলা আছে যে যেসব জায়গাগুলো অ্যাবান্ডেন্ট জায়গা বা ব্যারেন ল্যান্ড,
বা নোংরা জায়গা, সেসব জায়গায় ওরা পছন্দ করে থাকতে। তো অবশ্যই সেখানে তারা বাসা বাঁধে। তো যখন কেউ যায় তখন কিন্তু তারা অনেকে অনেক কিছু দেখে এবং ওরাও মজা পায়, ওরা কিন্তু ভয় দেখায় মজা পায় মানুষকে। তারা মানুষের ফিয়ার বুঝতে পারে, দে হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, যে কার বিরুদ্ধে ভয়টা কীরকম ভাবে আছে এটা কিন্তু ওরা বুঝতে পারে মানুষের। কারণ ওরা কিন্তু একটা পারমিশন চেয়ে নিছে, মানে শয়তানি চেয়ে নিছে যে আমি মানুষের শিরায় শিরায় চলতে চাই। তোরা ভয়টা বুঝতে পারে। ভয় যেমন আমাদের যখন বাড়লে কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে, হরমোনাল পরিবর্তন ঘটে। যাই হোক, তারা কিন্তু বুঝতে পারে ফিয়ারটা। তো তারা যেটা করে অনেক সময় মানুষকে আরো ওই বিলিফটা যেন আরো অন্যরকম করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য, যে একটা এখানে অকারেন্স ঘটছে, ধরেন একজন মানুষ মারা গেছে, তো তখন তারা করে কি সেই রকম চেহারা নিয়ে, ঠিক সেই রকম একটা লুক নিয়ে আপনার সামনে দিয়ে এসে আপনাকে যখন চান্স পাবে একলা সেরকম একটা দেখা দিয়ে যাবে। এই তো মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেল যে এই তো আমি তো এখানে আসছি, এই জায়গায় তো অমুকের আত্মা আছে, এই তো মানে এই ভয়টা সে পেয়ে যায়। এবং ওরা মিথ্যা কথা বলে, যারা হলো তাদের মধ্যে দুষ্টু তারা মিথ্যা কথা বলে। এই জিনিসগুলোই আসলে ঘটে। আর যারা ভালো তারা তো এগুলো করেই না, তারা ওখানে থাকে না, তারা তাদের মতো জীবনযাপন করে, তারা মানুষকে ওইভাবে বদার করে না। তবে আমাকে একজন লিখছিলেন কিছুদিন আগে কমেন্টে, আপনারা হয়তো দেখেছেন, লিখছে যে ইউর রং। আমি বলছিলাম যে ওই ভ্যাম্পায়ার সম্বন্ধে বলছিলাম, বলছিল ইউর রং। সে কি বলতে চাইছে আমি বুঝলাম না, তবে আমি একটা জিনিস বলতে পারি যে এই জিনিসটা, এই ভ্যাম্পায়ার বিশ্বাসটা কিন্তু আসছে অনেক প্রাচীন আমল থেকে। প্রাচীন আমল থেকে ভ্যাম্পায়ার বিশ্বাস না, আসলে তারা যেটা বলতো যে তাদের সময়কার কিছু অবদেবতা ছিল যারা এই মানুষের রক্ত শোষণ করে থাকতো, তারা বলতো আর কি সে সময়। ওইটার থেকে কিন্তু পরবর্তী যে জিনিসটা চলে আসছে, আপনারা যদি দেখেন ইস্টার্ন ইউরোপের বিশ্বাসে বলতেছে, বিশেষ করে এই জিনিসটা আরো বেশি স্ট্রং হয়েছে যখন থেকে অ্যাব্রাহাম বার্ম স্টোকার ড্রাকুলা লিখছেন, তারপর থেকে এই জিনিসটা বেশি আসছে যে ভ্যাম্পায়ার, ব্লাড সাকিং ক্রিচার অফ দ্য নাইট, এসে মানুষের রক্ত খেয়ে যায়। মানে অনেকটা ব্যাটের মতোই, কিন্তু মানুষ এই অবস্থায় চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন এসেছে, সেখানে কিন্তু কি পাওয়া গেছে জানেন? সেখানে পাওয়া গেছে যে বেশিরভাগ মানুষ যাদেরকে আসলে বলা হয়েছে তারা আসলে ছিল যক্ষা রোগী। তো যক্ষা রোগীরা যেটা হয়, তাদেরকে দাফন করার পর তাদের লাং এর মধ্যে সমস্যা পাওয়া গেছে, লাং বার্স্ট করছে, সেখান থেকে রক্ত মুখের কাছে আসে, এটা দেখেই, এবং ঠান্ডা অঞ্চল হওয়াতে সেই বডিগুলোর কোনো ক্ষতি হয় নাই। আর ক্যানাইন অঞ্চল বিশেষে কিন্তু কিছু মানুষের ক্যানাইন একটু লম্বা হয় স্বাভাবিকভাবেই। আপনারা জানেন, আমি কিন্তু অনেক মানুষকে দেখছি, ওই সেই ইস্টার্ন ইউরোপের মানুষ যাদেরকে এটা মানুষ পরীক্ষা করে দেখাইছে। আমি একটা ইসের কথা বলতেছি, প্রামাণ্যচিত্র থেকে দেখে বলতেছি, সেখানে কিন্তু দেখাইছে যে মানুষের কিছু মানুষের এই যে দাঁতটা ক্যানাইন দুইটা লম্বা, একটু বেশি লম্বা। এটা খুবই আশ্চর্য। এবং তারপর থেকে আমি খেয়াল করে দেখছি ইস্টার্ন ইউরোপের মানুষের ক্যানাইন একটু লম্বা হয়। তো ওইসব জিনিসের উপর ভর করে কিন্তু মানুষ এই ভ্যাম্পায়ার জিনিসটাকে খুব এক্সাজুরেট করে উঠাই দিছে। আসলে ওরকম কিছু নাই। যদি মানুষকে ওরকম ভয় দেখায় থাকে বা মানুষের ফিয়ারকে ফিড করে, ওই যে বললাম জিনদের মধ্যে খারাপ কাইন্ড আছে, তারা যখন শুনবে যে আপনি একটা জিনিস নিয়ে আলোচনা করেন যে এরকম কিছু হয়েছে কুসংস্কার, তারা ঠিক ওইভাবে আপনার সামনে আসবে। তারা কিন্তু যে কোনো শেপ নিতে পারে, একেবারে যে কোনো শেপ। শুধুমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো শেপ ওরা নিতে পারবে, যে কোনো শেপ নিয়ে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওদের মধ্যে যারা একটু দুর্বল কাইন্ড, শেপ শিফটার যারা, ওদের মধ্যে কিন্তু কাইন্ড আছে, পশু আছে, ওদের মধ্যে শক্তিশালী কাইন্ড আছে, কিছু আছে বাতাসে উড়ে, কিছু আছে অনেক বয়স্ক। তো ওদের মধ্যেই যারা আছে শেপ শিফটার, তাদের মধ্যে দুর্বল কাইন্ড আছে। দুর্বল যারা আছে তারা কিছুটা দেখা যাচ্ছে যে ভেজাল রয়ে যায় ওরা শেপ শিফট করার পরে। এর জন্য অনেকে আমরা দেখি যে পাটা উল্টা বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্বন্ধে যতটুকু আমি স্টাডি করে পাইছি সেগুলো আপনাদের বললাম। আর এই জমিদার বাড়ি সংক্রান্ত যে এই যে একটু আগে তানভীরের ঘটনা যে বললাম, যে এইখানে জমিদার বাড়ি নিয়ে যে আলাপ হলো, এই কারণেই এত কিছু ডিসকাস করা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ঈশান মাহমুদ, আমার বাসা কুমিল্লা। আজকে আমি যে ঘটনা শেয়ার করব, এটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। ঢাকার ব্যস্ত শহর যখন ঘুমিয়ে পড়ে, তখন কমলাপুর রেলওয়ে স্টেশন একদম অন্যরকম হয়ে যায়। দিনে যেখানে হাজারো মানুষের ভিড়, কিন্তু রাত হলেই সেখানে শুধু নীরবতার দূরের ট্রেনের শব্দ শোনা যায়। প্রায় 15 থেকে 20 বছর আগের ঘটনা। স্টেশনে নাইট ডিউটি করত এক যুবক, তার নাম ছিল রাশেদ। সে ছিল খুব সৎ এবং সাহসী। প্রতিদিনের মতো সেদিনও তার ডিউটি ছিল।
রাত তখন প্রায় 2:13। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। ট্রেন আসছে। রাশেদ তাকিয়ে দেখে লাইন নম্বর 7-এ একটা ট্রেন ঢুকছে। কিন্তু সমস্যা হলো এই ট্রেনের কোনো শিডিউল নেই, কোনো ঘোষণা নেই, এমনকি কোনো আলোও নেই। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে থামলো। দরজা নিজে থেকেই খুলে গেল এবং ঠান্ডা একটা হাওয়া ভেতর থেকে বের হয়ে এলো। রাশেদ একটু ভয় পেলেও সে কৌতূহল নিয়ে ভিতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই সে থমকে গেল। পুরো ট্রেন একদম ফাঁকা মনে হলেও প্রতিটি সিটে কেউ না কেউ বসে আছে, কিন্তু তারা মাথা নিচু করে আছে। তাদের মুখ একদমই দেখা যাচ্ছে না। রাশেদ বলল, টিকিট চেকিং, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। হঠাৎ একজন যাত্রী ধীরে ধীরে মাথা উপরে তুলল। তার মুখ দেখে রাশেদের শরীর হিম ঠান্ডা হয়ে গেল, কারণ সে যাত্রীর চোখ নেই, শুধু কালো শূন্যতা ভাসছে। সে ফিসফিস করে বলল, তুমি এখানে আসার কথা ছিল না, কিন্তু তুমি এখানে কেন আসলে? এরপর হঠাৎ করে পুরো ট্রেন কেঁপে উঠল। সব যাত্রী একসাথে মাথা তুলল। সবাই একই রকম মুখ, সবার ওই মুখ একদম ফ্যাকাশে এবং ভয়ঙ্কর ছিল। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধুই অন্ধকার আর অন্ধকার। হঠাৎ একটা শব্দ শোনা গেল। এই ট্রেনের গন্তব্য যেখান থেকে কেউ ফিরে আসে না। রাশেদ দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু দরজা একদম বন্ধ ছিল তখন। আর পিছনে ঘুরে সে যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল তার পিছনে সে নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে মুখে কোনো প্রাণ নেই। তার অন্য রূপ ধীরে বলল, এখন তোমার যাত্রা শুরু রাশেদ। এরপর পরদিন সকালে স্টেশন খুঁজে পায় রাশেদের দেহ একেবারে নিথর হয়ে পড়ে আছে। তার হাতে একটা টিকিট ছিল, যেখানে লেখা ছিল শেষ যাত্রা একমুখী। তাই আজও বলা হয়, রাত 2টার পর ওই লাইনে যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে এখনো শোনা যায় ট্রেন আসার সেই ভয়ঙ্কর শব্দ। রাশেদের মৃত্যুর পর স্টেশনের সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। নাইট ডিউটিও বন্ধ হয়ে গেল অনেকদিন আগে থেকেই। কিন্তু সমস্যা হলো, এই ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুদিন পর আবারও সেই রাত তখন 2:17। কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর লাইনে আবারও সেই শব্দ শোনা গেল, ট্রেন আসছে, ট্রেন আসছে। এবার আর কেউ সাহস করে কাছে গেল না, কিন্তু সিসিটিভি ক্যামেরায় সব কিছু যেন রেকর্ড হয়ে রইল। দেখা গেল যে অন্ধকার থেকে ধীরে ধীরে একটা ট্রেন ভেসে আসছে। ট্রেনের কোনো আলো নেই, কোনো শব্দ নেই, এবং শুধুমাত্র লোহার ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছে চির করে। যখন ট্রেন থামলো, দরজাও খুলল, আর এবার ভেতর থেকে কোনো একটা মানুষ বের হলো না, বরং দরজার ভেতর থেকেই বের হলো একটা লম্বা ছায়া, যেখানে যার কোনো মুখ নেই, চোখ নেই। সে ছায়াটা ধীরে ধীরে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করলো, আর হঠাৎ সে থেমে গেল ক্যামেরার সামনে। আর ক্যামেরা তখনই হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে ভিডিও চেক করে সবাই হতভম্ব হয়ে যায়। শেষ ফ্রেমে শুধু একটাই লেখা দেখা যায়, যেখানে লেখা ছিল, পরের যাত্রী তুমি। এরপর থেকে স্টেশনের পুরনো কর্মচারীরা বলে যে কেউ রাত 2টার পর প্ল্যাটফর্মে দাঁড়ালে সে নাকি নিজের নাম শুনতে পায়।
ট্রেনের ভিতর থেকে ডাক আসে, এবার ওঠো, এবার ওঠো। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর, আজও কেউ নিশ্চিত না যে রাশেদ সত্যি কি মারা গেছে নাকি সে এখনো সেই ট্রেনে বন্দী হয়ে আছে। এই ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর লাইনটা বন্ধ করে দেওয়া হয়। নাইট ডিউটিও কমিয়ে নিয়ে আসা হয়, আর ওই লাইনটা ডেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু মানুষ যতই এড়িয়ে চলুক, রাত 2:17 পর সত্যটা এখনো বদলায়নি। কিছুদিন পর এক নতুন নিরাপত্তারক্ষী যোগ দেয়। নাম ছিল নাসির। সে ছিল সাহসী, কিন্তু সে কখনোই কুসংস্কারগুলো মানত না। তার প্রথম রাতেই সহকর্মীরা তাকে সতর্ক করল, রাত 2টার পর 7 নম্বর লাইনের দিকে কখনো যেও না। নাসির হেসে বলল, গল্পে ভয় পেলে চাকরি করব কিভাবে ভাই? এভাবে সে হেসে উড়িয়ে দিল। রাত তখন 2:17। চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। হঠাৎ দূর থেকে আবারও সেই শব্দ, ট্রেন আসছে, ট্রেন আসছে। নাসির ক্যামেরা মনিটরের দিকে তাকালো, আর ঠিক তখনই 7 নম্বর লাইনে আবারও সেই ট্রেন দেখা গেল। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। ট্রেনটা থামার পর দরজা নিচ থেকে খুলল না, বরং ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো, ধীরে ধীরে ঠান্ডা কালো হয়ে যাওয়া হাত। আর তারপর নাসিরের নিজের নাম শোনা গেল ট্রেনের ভেতর থেকে, নাসির। সে চমকে উঠল, কারণ সে নিশ্চিত ছিল ওখানে কোনো মানুষ থাকার কথা না। মনিটর ক্যামেরায় সে দেখল যে সে নিজেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে আরেকটা নাসির, তার চোখ সম্পূর্ণ ফাঁকা, মুখটাও ছিল ফ্যাকাশে। হঠাৎ মনিটর ব্ল্যাক হয়ে গেল, এবং তার পরের দিন নাসিরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র নাসিরের ইউনিফর্মটা পরেছিল 7 নং লাইনের পাশে। তার হাতে ছিল একটা পুরনো টিকিট, যেখানে লেখা ছিল শেষ যাত্রী গ্রহণ করা হয়েছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের সকলের আজকের ঘটনা ভালো লেগেছে।